অস্ট্রেলিয়ার আবহাওয়া শীতল সাথে বইছে হাওয়া। সেই হাওয়া বড়ই ঠান্ডা, গায়ে কাটা দেয়ার মতো ঠান্ডা। সূর্য এখানে সচরাচর দেখা দেয় না। সিডনি শহরটা তখন সূর্যের অনুপস্থিতিতে বড়ই ফ্যাকাশে, অথচ তার রূপ বড়ই চমৎকার। মানুষজন সকাল হতেই বাইরে বিচরণ করছে। সূর্য কৃপণতা দেখিয়ে থমক ধরেই আড়ালে রইল। আলসতা দেখিয়ে উঠে বসে পৌষ। গায়ে ব্যথা নিয়ে আড়মোড়া ভাঙেও। যদিও তার শয়ে গিয়েছে এখন, তবুও মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠে। চোখ ডলতে ডলতে ওর খেয়াল হলো এটা কিছু মাস পূর্ব পৌষ যেই জামাই বাড়ি পেয়েছে সেটা না। এটা অপরিচিত, এটা জায়গা। টনক নড়ল ওর। এক ধ্যানে কিছুক্ষণ রুমটার সিলিং দেখে পৌষ। হঠাৎই মনটা প্রচণ্ড খারাপ হয়। হাঁটু ভাঁজ করে মাথা ঠেকায় পৌষ। এই সব কিছুই তার নিকট স্বপ্ন। অল্পস্বল্প পেটে ব্যথা হতেই পৌষ পেট চেপে ধরে। মুখে ব্যথাকাতুর শব্দ উচ্চারণ করে পুনরায় বালিশে মাথা রাখে। শ্বাস প্রশ্বাস আচমকাই বেগতিক হয়। পৌষ আশেপাশে তৌসিফকে খুঁজে। না, নেই সে। একবার অল্প স্বরে ডাকো দিল, আপনি এখানে আছেন? শুনছেন? উত্তর আসে না, মানে তৌসিফ এখানে নেই। পৌষ চোখ বুজে নিল। কার্নি শুকচে কয়েক ফোঁটা মুক্তোর দানা ঝরল তখন। তৌসিফ থাকলে নিশ্চিত এখানে কাণ্ড ঘটিয়ে ফেলত। বউ নিয়ে বড়ই চিন্তিত থাকে। সময় গড়াল মিনিট 5:20। সফেদ দেয়ালে সোনালি রঙের ঘড়িটায় তখন টুং করে শব্দ হয়। সচকিত দৃষ্টি ফেলে সেদিকে দৃষ্টিপাত করে পৌষ। পুনরায় উঠে বসে আস্তে ধীরে হেঁটে যায় বাথরুমের দিকে। এদিকে একটা বিষয় অবশ্য নিন্দনীয় লাগে, পৌষ রক আছে। শাওয়ার নেয়ার জায়গাটাতে স্বচ্ছ কাচ। ভেতর বাহির সবটা দেখা যায়। এমন কুরুচিপূর্ণ ডেকোর ওর ভালো লাগে না। এদিকে তৌসিফ স্পেশালভাবে এই হানিমুন সুইট বুক করেছে। এসেছে থেকে একের পর এক চমক। বাথরুমের বাথটাবে গোলাপের পাপড়ি দিয়ে সবটা সাজানো ছিল, সাথে ছিল অজস্র ছোট ছোট রং বেরঙের মোমবাতি। কিছু আলোকসজ্জা আবার রুমে জুড়ে চারপাশে। পৌষ অনেক চেঁচামেচি করে পর্দা লাগিয়েছে। তৌসিফ অবশ্য এতে নারাজ ছিল। কাচের দরজায় ঠকঠক শব্দ হতেই পৌষ সাড়া দেয়। আছি আমি। কি করছো? ব্রাশ করছি। খুলো তাহলে। অপেক্ষা করুন। ব্রাশ হাতে থাইটা খুলে পৌষ। তৌসিফ ঘর্মাক্ত শরীরে বড়ই উদ্বিগ্ন হয়ে যায়। চিন্তার ছাপ কণ্ঠে ফেলে শুধায়, ঠিক আছো? আমি বাইরে একটু জিমে গিয়েছিলাম, ভাবলাম তুমি ঘুমাচ্ছ। পৌষ কুলি করতে করতে বলে, এখানেও জিম করা লাগে? আলগা ঢং। বাঁকা চোখে তাকিয়ে বলতেই তৌসিফ ওর দিকে এগিয়ে আসে। বেসিনের সামনে এসে গরম পানির ট্যাপ চালু করে মুখে পানির ঝাপটা দিয়ে বলে, হোটেলেই ছিল তো? ফ্রি? হ্যাঁ। পৌষ ফতাফত বলে উঠল, হায় হায়, আগে বলবেন না? রোজ 2 বেলা করে যাবেন, মাগনা নাকি? এই শুনুন, আমিও যাব। তৌসিফ বক্র হাসে। মুখে ক্লিনজার লাগাতে লাগাতে বলে, আমাকেই সামাল দিতে তারা বেকা হয়ে যাও, সেখানে যাবে নাকি জিম? সরাসরি ঠেস। পৌষ রাগ হল। দাঁত চেপে বলল, আপনি একটা বুইরা খাটাস। তৌসিফ কপালে মৃদু ভাঁজ ফেলে ডান হাত দিয়ে পৌষ চোয়ালে চাপ দেয়। ফলাফল স্বরূপ চেপে রাখা দাঁতের পার্টি আলগা হয়। তৌসিফ ছেড়ে দেওয়ার আগে তাতে আলতো চুমু দিয়ে বলে, দাঁত চাপতে নেই। কথা বলবেন না? আপাতত বলছি না। জলদি গিয়ে গায়ে ভারী কিছু দাও। পারব না। হানি, ইটস টু কোল্ড। হোক। কথা শুনবে না? আমাকে যে ছোট করে কথা বলে তার কথা আমি শুনব না। খারাপ লোক। বিড়বিড় করে বলতে বলতে পৌষ চলে গেল। তৌসিফ অবশ্য শুনল, তবে ঘাটল না। ছোট্ট ব্যাপারটা যে পৌষ মাইন্ডে লাগবে তা বুঝতে পারেনি তৌসিফ। রুমে এসে দেখা গেল পৌষ বিছানা গোছাচ্ছে। তৌসিফ পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকাতেই পৌষ নাক টানার শব্দ এলো।
তৌসিফ পুরোপুরিভাবে থতমত খেল। কথাটা কি খুবই বলেছে সে? তেমন কিছু মিন করে তো বলেনি, তাহলে পৌষ কেন এতটা কষ্ট পেল? ব্যস্ত হাতে ওকে নিজের দিকে ঘুরিয়ে তৌসিফ গালে হাত রাখে। অধিকার বোধ নিয়ে বলে, তাকাও। পৌষ নজর ফ্লোরে। কাঠের ফিনিশিং দেয়া তাতে। পৌষ ভাবছে কতই না দামি হবে এই কাঠ, না হলে কেন গুনে খাচ্ছে না। হঠাৎই আবার মনে হয় ছোট্টবেলায় একবার 10 টাকা দামের মুরগির বাচ্চা কিনেছিল পৌষ। চাচাকে অনেক বলে কয় কিনতে হলো। তো একদিন ওদের খাবার শেষ হয়ে গেল। চাচা বাড়িতে নেই। চাচির কাছে চাইতেন, চাচি বলল চাল দিতে। পৌষ তাই দিল। আফসোস, অত ছোট বাচ্চা চাল খেতে পারে না। পৌষ তখন ঝাড়ু দিয়ে কয়টা মাছি মেয়ে খাওয়ালো। হেমন্ত তখন স্কুল থেকে ফিরেছে। পৌষ দৌড়ে যেয়ে বলতেই হেমন্ত দেখে তার পকেট শূন্য। বন্ধুদের সাথে লুকিয়ে বেনশন সিগারেট খেয়ে উল্টো দোকানে 2 টাকা পড়ে দিবে বলে একটা সেন্টার ফ্রুট চিবুতে চিবুতে বাড়ি ফিরল। পৌষ আবার তার খুবই আদরের। হেমন্তের কাঁধের ব্যাগটা পৌষকে দিয়ে বলল, ভেতরে রেখে আয়। এক দৌড়ে পৌষ তাই করে। হেমন্ত তখন পচা একটা কাঠের টুকরো বের করে। গ্যাসের ভয়ঙ্কর সমস্যা। বড় চাচি প্রায় লাকড়ি সংগ্রহ রাখেন। হেমন্ত কাঠটা টুকরো করা মাত্রই ছোট ছোট কাঠের রঙের পোকা বেরিয়ে আসে। মুরগির বাচ্চাগুলো ঠুকরে ঠুকরে খায়। পৌষ উচ্ছ্বাসিত হয়ে আগামী 2 দিন তার মুরগির বাচ্চাদের ওই পোকা খাওয়ালোর সাথে যতটুকু পারা যায় মাছি। তৌসিফ বেখেয়াল পৌষকে দেখে নিজেই মুখটা তুলে বলে, কি ভাবছ? মুরগির বাচ্চা? মুরগির বাচ্চা? চিকেন খাবে আমার তোতা পাখি? ভুরু মিয়া, আপনার আলগা পীড়িত রাখুন। আচ্ছা বলুন, কখনো মুরগি পেলেছেন? 10 টাকা দামের? ওই যে বাসায় এসে বিক্রি করত। তৌসিফ জানপ্রাণ অবাক হয়। ও কি না মুরগির বাচ্চা পালবে? তাও আবার 10 টাকা? আশ্চর্য। যদিও এত মাসে তৌসিফ বউয়ের পা গলামিতে অভ্যস্ত। মুখটায় পানির ঝাপটা দিয়ে মুছতে মুছতে বলল, কুকুর পেলেছিলাম। কুত্তা পালা ভালো না জানেন না? উপফ পৌষরাত। কুকুর বলা যায় না? না, ফিলিং পাই না। কুত্তা বললে মনে শান্তি লাগে। এখন ধরুন কাউকে আমি গালি দিব, তখন যদি বলি, এই শোনো তুমি একটা কুকুর, তখন কি মনের ভাব প্রকাশ হতো? একটুও হতো না। কিন্তু যদি বলি, লা তুই একটা কুত্তা, তাহলে মনের খায়েশ মিটে যাবে। তৌসিফে মাথা ঘুরতে চায়, কিন্তু তৌসিফ সামলে নেয় নিজেকে। পৌষকে পাজা তুলে হঠাৎ। পৌষ গলা জড়িয়ে ধরে আহ্লাদ করে। কাঁধে মাথা রেখে বলে, এভাবে বাইরে যাবেন? আমার তো সমস্যা নেই। তাহলে চলুন। এই ড্রেসেই যাবে? পৌষ একটু ফেঁসে গেল, মুখটা গোমরা হয়ে গেল সহসা। বলল, না নেয়ার ধান্দা। নামান আমাকে। একটা ট্যুর তো দেয়াই যায়। দরজা খুলে বিশাল বড় করিডোরে চলে এলো তৌসিফ। পৌষ অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে নিল। চাপা স্বরে বলল, কই যান? জানি না তো। আজব কি করছেন? আমি তো ফাইজলামি করছিলাম। গুড মর্নিং স্যার। আচমকা শক্ত হাতে তৌসিফে পিঠ আঁকড়ে ধরে কাঁধে মুখ গুজে পৌষ। সাদা ধবধবে বিড়ালের মতো লোকটা কে তার ম্যানেজার মনে হল। লজ্জায় মরি মরি পৌষ। তৌসিফ মুচকি হাসল। পৌষ আকুতি করে উঠল, প্লিজ ফিরে চলুন। আর দুষ্টামি করব না। দুষ্টামি না করলে যাব না। আচ্ছা, দুষ্টামি করব। এখন করো। ভাই, দয়া করে ফিরে চলুন। আমার সত্যিই লজ্জা লাগছে। তৌসিফে কাঁধেই মুখটা গুজে রইল। আচমকা কাঁধে দাঁত বসতেই তৌসিফ হেসে ফেলল। ফিচেল স্বরে বলল, এই দুষ্টামি আমিই করতে পারি। হিজাবের উপর দিয়ে পৌষকে টুপি পরাল তৌসিফ। পৌষ খুলতে চাইল, বলল, কান ঢাকা তো। বাইরে অনেক ঠান্ডা হানি। পৌষকে লং জ্যাকেট পরিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছাল তৌসিফ। গালে হাত দিয়ে তা দেখে পৌষ পা ঝুলাতে ঝুলাতে গুনগুনিয়ে গান গায়।
তৌসিফ আর চোখে বউকে দেখে। শরীর কিছুটা ফুটবল হলেও এই মেয়েটা বুঝতে দেয় না। তৌসিফ টুপি পরে পৌষ রদিকে হাত বাড়াল। দুজন হাতের ভাঁজে হাত নিয়ে বেরিয়ে এলো বিশাল বড় হোটেল থেকে। গাড়িতে উঠতে নিতেই পৌষ বাগড়া দিল। হাঁটি, কত সুন্দর রাস্তা, হাঁটব, আপাতত এক জায়গায় যাচ্ছি। পৌষ মাথা নাড়ে। বাইরে ফুরফুরে বাতাস। স্নোরি মাউন্টেনে ওদের পৌঁছাতে ভালোই সময় লাগল। তৌসিফ জানালা আটকে রাখল। পৌষ খুলতে চাইলেই বলল, অনেক ঠান্ডা, অসুস্থ হয়ে যাবে। গাড়িতেই যদি থাকি তাহলে কেন এলাম? দেখাচ্ছি কেন এলে। পর্বতে পৌঁছাতেই পৌষ অবাক হয়ে গেল। তৌসিফ ওর হাত মোজা পরিয়ে দিতে দিতে বলল, কেমন? অবাক পৌষ তখন স্নো দেখছে। পুরোটা চূড়া বরফে আচ্ছাদিত। কিছু মানুষ আছে যারা বিভিন্ন খেলাধুলায় মত্ত, যার পুরোটা বরফ ভিত্তিক। পৌষ অবাক হয়ে বলল, আমি এমন কিছু কখনো স্বপ্নেও দেখিনি। বাস্তবে দেখো তাহলে। শুনছেন? হু, আমি কিন্তু অনেক অবাক। আমি অনেক খুশি। হঠাৎ একটা বরফের খণ্ড উড়ে আসে। পৌষ চমকায়। তৌসিফ কপাল কুঁচকে তাকাতেই ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলল, সরি ম্যাম, আই ডিডেন্ট সি। পৌষ চমৎকার হেসে ছেলেটার বাদামি চুল নেড়ে বলল, ক্যান আই প্লে উইথ ইউ? বাচ্চাটা খুশি হয়ে হাতে থাকা গোল বরফ ছুঁড়ে মা রে। পৌষ নিজেও তুলে মা রে। সাথে আরও কিছু বাচ্চা যোগ দিল। তৌসিফ বুকে হাত গুজে তাকিয়ে আছে। তার এক জীবনের প্রেম নিহিত এখানে, এই পৌষ মাঝে। হঠাৎ ওর শরীরেও একটা এলো। পৌষ খিলখিল করে হাসছে। আরেকটা মেরে বলল, আসুন না। তৌসিফ ঠোঁট কামড়ে নিজেও সামিল হল। তৌসিফ ইচ্ছেমতো যতটা পারল বরফ একত্রিত করে ছুঁড়তে লাগল। এত বড় মানুষটা বাচ্চা হয়ে গেল যেন। পৌষ বরফের মাঝেই মুখ থুবড়িয়ে একবার পড়ল। তৌসিফ টেনে তুলতেই দেখল নাক মুখ লাল হয়ে আছে ওর ঠান্ডায়। পৌষ হাসি মুখে বলল, স্কি করব। কাম। দুজন একসাথে হাত ধরে করতে গিয়ে পড়ে গেল। পৌষ দাঁড়াতে পারে না। তৌসিফ এবার ওকেও নিজের কাছে নিল। পৌষ টকটকে ঠোঁট জোড়া ওকে আকর্ষণ করল। মুখ দিয়ে তখন দুজনে আব বের হচ্ছে। আচমকা ঠোঁটে ঠোঁট মিলায় তৌসিফ। পৌষ ওকে দুই হাতে আঁকড়ে ধরে। স্কি বোর্ডে পা রাখে তৌসিফ। একটু পথ যেতেই পড়ে গেল ওরা। ছুটল না অবশ্য কেউ। তাদের শীতলতা তখন ওষ্ঠের উষ্ণ মাদকতায় ভরপুর। বরফের মাঝে যেন বিলীন হয় তারা। পান হয় প্রেমসুধা। দূরের ক্যাফেতে তখন পরিপূর্ণ নারীটির চোখে বাজে তা। সে গরম কফির কাপে চুমুক বসায়। জীবন সুন্দর। শুকনো গাছের পাতাটার মতোই সুন্দর, যার প্রয়োজন ফুরালেও সে দূর থেকে সুন্দর। চোখ জুড়ানো সুন্দর। বরফের মাঝে পৌষ চঞ্চলতা বাড়ল বই কমল না। এখনো ল্যাটকা মেয়ে বরফে বসে আছে। তৌসিফ গা ঝাড়ে। হাত বাড়িয়ে দিয়ে ডাকে, হানি উঠে এসো। পৌষ হাত ধরে। আচমকা হেঁচকা টান মা রতেই হুমড়ি খেয়ে পড়ে তৌসিফ বরফের উপর। খিলখিল করা হাসি শোনা যায় তখন। তৌসিফ রাগে না, একটুও না। তার ভেতরে আচমকা এক অনুভূতি হয়, প্রেমের অনুভূতি। যেন সে সদ্য অ্যাডাল্ট হওয়া এক পুরুষ, যার হয়তো প্রথম প্রেম এই নারী। ওই যে উপন্যাসের নায়িকা যেমন হাসে ঠিক ওমন হাসি। তৌসিফে বুকটা ঝোড়োঝোড়ো করে ভাঙে। সদ্য প্রেমে ডুবন্ত এক প্রেমিক তৌসিফ। তার চোখ দুটো যেন খুবই পিপাসিত। সেই চোখ তার তৃষ্ণা মিটাতে অবিরাম চেয়ে থাকে। তৌসিফে ভেতর ছটফট করে তখন। পৌষ একমুঠ বরফ হাতে তুলে তৌসিফে গালে লাগিয়ে দিল। হাসতে হাসতে বলল, আপনাকে বরফের দেশের বিদেশিদের মতো দেখাচ্ছে। তাই? আর কি দেখায় আমায়? উমম, আমার জামাই জামাই লাগে। আর আর কি মামাতো ভাই লাগে।
তৌসিফ যেন বিরক্ত হল এই উত্তরে। কপাল কুঁচকে তাকাতেই ওর লাল হওয়া গালে ঠেসে একটা চুমু দিল পৌষ। বলল, আপনার গাল দুটো স্ট্রবেরির মতো লাল হয়ে আছে, মন চায় টুকুস করে গিলে নেই। তৌসিফ হাসল। পৌষকে টেনে ধরে দাঁড় করিয়ে গা ঝেড়ে দিল। বরফের ভিতর এই মেয়ে বসে আছে কখন থেকে, মন তার ভরছেই না। তৌসিফ সন্দিহান হল ঠান্ডা না লেগে যায়। হানিমুনে এসে বউয়ের ঠান্ডা কিছুতেই তৌসিফ সহ্য করবে না, একদমই না। পৌষ হাত মুচড়াতে মুচড়াতে বলে, ছাড়ুন, এখানে থাকি। একদমই না। ঠান্ডা লাগবে? লাগবে না। লাগবে। কাম ফাস্ট হানি। পৌষ গাল দুটো ফুলার সুযোগ পায় না, পাজা কোলে তুলে তৌসিফ। পৌষর গলা জড়িয়ে ধরে আহ্লাদি হয়ে বলে, আই তুষু ভাই, কই যান? একদম হাত ছেড়ে দিব, ধ্রিম করে পড়বে এখানে। শিক্ষা দরকার তোমার। আমি তো শিক্ষিত। জালিম বলে এটাকে? জামাইকে ভাই ডাকে কেউ? আগে তো ভাই আপনি, পরে জামাই। তুমি আগে কোনরূপে পেলে? শয়তান, বুইরা খাটাস মার্কা এক জামাই রূপে। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে। তার কিছুই বলার নেই। সে অবশ্য স্বীকার করে বিয়ের পরপর পৌষকে খুব একটা ভালো ট্রিট করা হয় না। তখন কোন আবেগ বা প্রেম কিছুই ছিল না। অথচ একরাশ ভালোবাসা ছাড়া তৌসিফে বুকে কিছুই নেই। রিক্ত আজ সে এই পৌষরাত ছাড়া। হাঁটতে হাঁটতে এক কটেজে ঢুকে তৌসিফ। বাইরে মানুষজন বসা। তৌসিফ যদিও বলল রুমে গিয়ে কফি খাবে, কিন্তু পৌষ মানে না, ও এখানেই খাবে। এর অবশ্য কারণ আছে। এখানে ঝুলছে 30% ছাড়ের এক অফার। তৌসিফ মোটেও বিরক্ত হল না। তার মন আজকাল এসবে অভ্যস্ত। তৌসিফ ওকে আস্তে করে সাইডে রাখা নরম গদিতে বসিয়ে বলল, কমফোর্ট পাচ্ছ? পৌষ মাথা নাড়ে। তৌসিফ ঘড়িতে সময় দেখে বলে, শুধু কফি খেলে তো হবে না, সাথে কি খাবে? কফিই খাব। ছোট চোখ করে তাকায় তৌসিফ। বলে, দিনের বেলায় কি তোমার পাকস্থলী সংকুচিত হয়ে যায়? পৌষ তাগরা চোখে তাকিয়ে যেন সে খুবই অবাক এহেন কথায়। মুখটা সাক্ষাৎ পেঁচার মতো করে বলল, আমাকে বেলুনের মতো বোটকা বললেন আপনি? যে সংকুচিত হই আর বাতাস দিলে রাতে প্রসারিত হই? তৌসিফ ঝুঁকল একটু কাছে। পৌষ থুতনিটা ধরে বলল, তোতা পাখি আমার। বলামাত্রই ছোটখাটো এক আদরের প্রদান ঘটল। পৌষ ঝটকা দিয়ে বলে উঠল হতভম্ব ভাব নিয়ে, আশেপাশে মানুষ কত? ইটস অস্ট্রেলিয়া হানি। তো ইটস টু নর্মাল। মানে কি নর্মাল? এর মানে বাংলাদেশে এসব অ্যাবনর্মাল? উপোস সরি, বলেই গিয়েছিলাম কার সাথে কথা বলছি। তৌসিফ কেটে পড়ল। পৌষ পিছু ডাকতেই জ্যাকেটের পকেটে হাত গুজে বলল, একটু অপেক্ষা করো, এখনই আসছি। পৌষ ফোনটা হাতে নিল। নরম গদিতে পা তুলে আরাম করে বসেছে সে। বাইরে তুষারপাত হচ্ছে। পৌষ অবাক চোখে দেখে তা। তার পাশেই আগুন ঝালানো হয়েছে। সেই আগুনের শিখায় অপলক তাকিয়ে আছে এক উন্নত বয়সের নারী। পরনে এখানকার পোশাক, মুখে স্থানীয় ভাষা। সে হাসি মুখে দেখছে পৌষকে। তার পাশে ব্রাউন চুলের একটা ছেলে আসতেই সে কিছু কথা বলল তার সাথে। ছেলেটা পরক্ষণেই তাকে আর সার্ভ করল মগ ভর্তি। মহিলা মগে অবলীলায় ঠোঁট রাখে। এমন ঠান্ডা আবহাওয়ায় বিয়ার শরীর গরম রাখতে ভালো কাজ করে। তার মন চাইল হ্যাংলা পাতলা মেয়েটাকেও সাধতে। তার উচিত বিয়ার খাওয়া। কিভাবে কাঁপছে সেটার অবশ্য প্রয়োজন পড়ল না। মেয়েটার আশ্রয় হয়েছে এক লম্বা চওড়া পুরুষের বুকে। এবারেও নারীটি হাসল। মিনমিন করে বলল, ইউজ টু ওই জায়গা মেয়ে। যদি তুমি জানতে এ রথে কেউ গভীর আদরভাবে সে আমার মাঝে নিজেকে জোড়াত, তাহলে এত খুশি হয়ে তৃপ্ত হয়ে তুমি জোড়াতে না তার সাথে? পেছনে ডাক পড়তেই নারীটি হাসল।
ইশারায় দেখালো পাশের অসমবয়সী দম্পতিকে। কথার উত্তর কেন দেন না মেহেদী? কখন থেকে কথা বলছি? মেহেদী খাতা দেখছে। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ। সপ্তাহের মাঝে এইসব খাতা জমা দিতে হবে। হাত ভর্তি কাজ। এখন কথা বলার সময় হচ্ছে না, তবুও বলল, রাতে কথা বলছি। আর কত রাতে মেহেদী? আর একটু। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে চলে গেল। ওর প্রস্থান এক পলক দেখে মেহেদী বিশেষ পাত্তা দেয় না। রান্নাঘরে খাবার গরম করছে সোহা। শ্বশুর তখন চায়ের আবদার করলেন। আদা চা। সোহা দেখল ঘরে আদা নেই। শ্বশুরকে তো আর বলা যাচ্ছে না আদা আনতে। বাজার সামনেই, মুদির দোকানেই আদা পাওয়া যায়। সোহা বিব্রত বোধ করে শিশুরকে বলতে, তাই পুনরায় রুমে ঢুকে দরজায় দাঁড়িয়ে বলে, মেহেদী আদা লাগত। বাবা চা খাবেন। হু। 1 মিনিট। ড্রয়ার থেকে ভাঙতি টাকা নিয়ে মেহেদী বের হল। একদম সোহা র সামনে দিয়ে। সোহা র কণ্ঠনালী কাঁপল। ভীষণভাবে কাঁপল। একটা কথার উত্তর দেওয়ার সময় হচ্ছে না, অথচ বাড়ির বাইরে নিজ বাবা র জন্য ঠিকই যাচ্ছে আদা আনতে। সোহা নিজের অবস্থান বুঝে। এটাও বুঝে ঠিক কতটা খারাপ লাগে অবহেলায়। মাঝে মধ্যে মনে হয় নিজ থেকে কপালে দুঃখ এনেছে সোহা। দরজাটা ধরেই দাঁড়িয়ে থাকে ও। হঠাৎ যখন হাতের মুঠোয় একটা পলিথিন এলো, তখন টের পেল মিনিট 5। মেহেদী ফিরে এসেছে। সোহা রান্নাঘরে ঢুকে চা বানায়। 3 কাপ চা করে শ্বশুর সহ শাশুড়ি কে দিয়ে আরেক কাপ নিয়ে ঢুকে রুমে। মেহেদীকে চা দিতেই চমৎকার হাসে মেহেদী, যেন সে খুবই কৃতজ্ঞ। সোহা চোখে হাসে। মানুষ স্বার্থপর। কিছু পেলে তারা কিছু দিতে রাজি। এই যেমন সোহা নিজেও এখন স্বার্থপর। স্বার্থপর। ভালোবাসা পেতে, ভালো থাকতে ও মেহেদী কে এতটা ভালোবাসাছে। সেই প্রথম রাত থেকে। যতক্ষণ মেহেদী খাতা দেখল, সোহা ঠাই বসে রইল। এক গভীর ভাবনার মাঝেই ওরা রাতের খাওয়াও শেষ করল। সোহা রুমে ঢুকেই এবার সরাসরি বলল, এখন উত্তর দিন মেহেদী। হেলামি দেখায় মেহেদী। বিছানায় উঠতে নিলেই এবার সোহা একটু জোরেই বলে উঠল, কি সমস্যা কি মেহেদী? সেই কবে থেকে বলছি একই কথা। হ্যাঁ বা না বলুন। মেহেদী নিজেও রেগে বলে উঠল, আমার মুখের হ্যাঁ না কেন লাগবে? তুমি বোঝো না? দেখো না সংসার চালিয়ে কত খরচ, তার উপর তুমি চাইছ মিনুকে এখানে আনতে? জীবন্ত একটা মানুষ সে সোহা। পালতে টাকা লাগবে। রাখবো কোথায়? রুমই তো দুটো। খাওয়াব কি? অতিরিক্ত খাবার অপচয় বই কিছুই না আমার কাছে। ওর পোশাক আশাক সবকিছুর দায়িত্ব নিতে হবে। সবচাইতে বড় কথা, ও তোমার নিজের আপন বোনও না। ওখানে খাচ্ছে দাচ্ছে ভালোই আছে। এখানে এনে কি করব আমরা? অতিরিক্ত খরচ না একটা? দরকার আছে কোন? না। খুবই শান্ত গলায় উত্তর করে সোহা। মেহেদী ফোঁস করে শ্বাস ফেলে এগিয়ে আসে। সোহা র হাত ধরে বসায় খাটে। এক হাত গালে রেখে বলে, বুঝার চেষ্টা করো সোহা। বুঝেছি তো। সত্যি তো? হু। এসো, ঘুমাবে। সোহা চুপচাপ শুয়ে পড়ল। মেহেদী তাকে বুকে টেনে নিল। বুঝো দিল অনেক কিছু। সোহা চুপচাপ বুঝো নিল। সকাল হতেই মেহেদী টেবিলে দেখল একজোড়া কানের দুল, 2 মুঠো চুড়ি, সাথে একটা 3 পিস রাখা। মেহেদী র বুকে মোচড় দিল হঠাৎ। কাল কি খুব বেশি খারাপ আচরণ করা হলো সোহা র সাথে? এসব তো এই কয় মাসে বিয়ের পর মিনুকে দেয়া হচ্ছিল। সোহা সব ফিরতো আনিয়েছে।
সে কি তবে খুব কষ্ট পেল? মেহেদী কাল রাতে এত কাজের পর হয়তো বেশিই রুক্ষভাবে কথাগুলো বলে ফেলেছে। সোহাকে নরমভাবে বলা উচিত ছিল। মেহেদী ফোনে আচমকা এক মেসেজ আসে, যা দেখা মাত্র ওর কপাল বেয়ে ঘাম ছুটতে থাকে। এই শীতের সকালে ওর শরীর নিয়ে এক দফা ঘাম ছুটে গেল। হাত পা অবশ হয়ে এলো। চিৎকার করে ও ডাকতে লাগল, সোহা, এই সোহা, এখানে এসো। সোহা নরম স্বভাব বজায় রেখে পৌষকে নিয়ে ঠান্ডার দেশে গরম গরম কফিতে ভালোবাসার আদান প্রদান করছে তৌসিফ। তার আচার আচরণ ঠিক এক সদ্য প্রেমে পুরুষের মতো। পৌষর চঞ্চলতা এখনও বিদ্যমান। তারা দুজন বিন্দুর দূরত্বও রাখতে যেন অপারগ। গায়ে গা ঘেঁষে দুজন বসে আছে। তৌসিফ নিজের জ্যাকেটের চেইন খুলে তাতে টেনে নিল পৌষকে। আদুরে বিড়াল বনে গেল পৌষ। সে খুঁজতে ব্যস্ত। কান টুপিটা টেনে ঠিক করে তৌসিফ। হালকা স্বরে বলে, ঠান্ডা লাগবে। পৌষ বুকে আরেকটু সেটে যায়। তৌসিফ বাহু বন্ধনে আটকে নেয়। না চাইতেও চোখ ভিজে যায় পৌষর। তৌসিফ তখন আদর আদর কথা বলছে তাকে। দৃষ্টি তার বাইরে তুষারপাতে। তৌসিফ হ্যান্ড গ্লাভসগুলো পরাতে চাইল পৌষকে, কিন্তু ও পরবে না। হাত দুটো তৌসিফে কোমর পেঁচিয়ে ধরে চাপা স্বরে পৌষ বলে, এই যে, গরম হয়ে যাবে। পৌষরাত। পৌষ চমকাল। এখানে আসার পর থেকে পৌষরাত নামে ততটা ডাকছে না তৌসিফ। সে ভালোবাসার মধুর ডাকি ডাকছে। হঠাৎ নিশ্চিত পৌষ ভারী কণ্ঠ। শুনেই সে বুঝেছে। পৌষ ছটপট গলা খেকিয়ে নিল। বুকে আরেকটু ঢুকার চেষ্টা করে বলল, এখানে কত সুন্দর সবকিছু। ডাকছি আমি। হু। বলুন। মন খারাপ? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু ভাবছি। কি? এত সুখ কোথায় রাখব আমি? এই যে তোমার ছোট্ট বুকটায় ভেতর ছোট্ট একটা হৃদয়, ওখানে শুধু আমাকে রেখে দাও। আর কিছু রাখতে হবে না। আমার কাছে সব কল্পনা মনে হয় জানেন। মনে হয় সেদিনও আমি কক্সবাজার যেতে কত বায়না ধরলাম। কেউ নিল না। বান্ধবীরা সবাই যাচ্ছিল, তাদের সাথেও যেতে দিল না। ৫,০০০ টাকা জমিয়েছিলাম, তবুও দিল না। সেবার আমার কত মন খারাপ হল। এত রাগ লাগলো, কিন্তু আমি রাগ করিনি। ৫,০০০ টাকা দিয়ে হাবিজাবি অনেক কিছু কিনে রাতে ছাদে পার্টি করেছিলাম। জানেন, শ্রেয়া ভাবিও বলেছিল, কিন্তু তবুও যেতে দেয়নি। আমি আসলে কখনো ঢাকার বাইরে যাইনি। এবার একদম দেশ ছাড়া হয়ে গেলাম। তৌসিফে ভেতরে বেহুদা সূক্ষ্ম যন্ত্রণা হয়। নামহীনা যন্ত্রণা। সেই যন্ত্রণার কোন কারণ নেই। মাঝে মধ্যে আমাদের খারাপ লাগে। সেই খারাপ লাগার তেমন কোন গুরুত্বপূর্ণ কারণ থাকে না। তৌসিফে এবার তাই হল। এমন মন খারাপ অবশ্য তার সহসা হয় না। আবার মনে হচ্ছে এই প্রথমই বুঝি এমন মন খারাপ হচ্ছে। তৌসিফ পৌষকে তুলল বুক থেকে। প্রেমিকের মতো কপালে চুমু দিয়ে চোখের দিকে তাকিয়ে রইল কিয়ঙ্কাল। পৌষ চোখ নামিয়ে নিল। তৌসিফে গভীর চোখে বেশিক্ষণ তাকাতে সে অক্ষম। তৌসিফ পূর্ণ দৃষ্টি ফেলে বলল, উঠবে? পৌষ শান্তভাবে মাথা নাড়ে, যদিও এখানে বসে থাকতে তার ভালো লাগছিল। তৌসিফ পৌষ হাত টেনে গ্লাস পরিয়ে দিল। উঠতে নিবে তখনই ফোনটা বেজে ওঠে। তৌসিফ দেখল দেশ থেকে কল, তাই পৌষকে বসিয়ে বলল, একটু বসো। এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। পৌষ বসে এদিক ওদিক এলোমেলো দৃষ্টি দিতেই দেখা মিলে অপ্রীতিকর দৃশ্য। সঙ্গে সঙ্গে চোখ ফিরায় পৌষ। ঠিক সেই মুহূর্তে ওর টেবিলে দুটো টোকা দিয়ে এক নারীকণ্ঠ বলে ওঠে, হেই ডিয়ার, ক্যান আই নো ইউর নেম? পৌষ চোখ তুলে তাকায়। নারীটির চোখ মুখ দেশীয় লাগলেও তার মুখের ভাষা এবং চুলের রং এখানকার মতো। ঘাড় পর্যন্ত চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পুনরায় বলল, হোয়ার আর ইউ লস্ট? নাথিং। আই ডোন্ট নো ইউ। ওকে ফাইন। আমি বলছি। পৌষ বুঝল সে ঠিক। এই মহিলা দেশে, কিন্তু এখানে এসে বেশ ধরেছে। এসব পৌষ খুবই বিরক্ত লাগে।
তবুও ঠোঁটে হাসি ফুটাতে চাইল ও। বলল, আমার হাজবেন্ড আছেন সাথে। ওখানে আছেন। আঙুল দিয়ে দেখাতেই নারীটি হাসলেন। বললেন, আই আস্কড অ্যাবাউট ইউ ডার্লিং। পৌষ হাসি বিস্তর হল। বলল, আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে ওনাকেই জিজ্ঞেস করুন আন্টি। বলেই পৌষ উঠে দাঁড়াল। হেঁটে হেঁটে গেল তৌসিফে কাছে। তারা হাত ধরে প্রস্থান করল এখান থেকে। এদিকে নারীটি আন্টি ডাকে হতভম্ব হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। মেহেদী অস্থির হয়ে উপস্থিত হল ঢাকার স্বনামধন্য এক হাসপাতালে। তখন সে চিৎকার করে ডাকলেও সোহা উত্তর করেনি, সে ছিলই না বাড়িতে। থাকার কথাও অবশ্য না, কারণ মেহেদী ফোনে তখন সোহা এক বার্তা উপস্থিত ছিল। হয়তো খুবই বা খুশির বা অতি মর্মান্তিক। মেহেদী ডাকে ওর মা বাবা উপস্থিত হয়। মেহেদী তখন অবিন্যস্ত দৃষ্টি দিয়ে চেয়ে থাকে। তার বুকের অস্থির ভাব তার চোখে মুখে তখন ফুটে ওঠে। তখন কোনোমতে শুধু মানিব্যাগটা পকেটে ভরে সে দৌড়ে বেরিয়ে আসে। এখন এই মুহূর্তে তার লজ্জা এবং সংশয় হয়। এমনভাবে এই বেশে এত বড় হাসপাতালে ঢুকবে কিভাবে? যদি অপমান করে? মেহেদী সহ্য করতে পারে না। তার ভেতর তখন জ্বলছে। ভয়ে বুকটা কুকড়ে যাচ্ছে বারংবার। সোহা ফোনও ধরছে না। মেহেদী ভেতরে ঢুকে। তার দিকে ওয়াচম্যানও কেমনভাবে তাকায়। মেহেদী পাত্তা দেয় না। ও লিফট ধরে 4 তলায় যায়। কাপা কাপা পা ফেলে কাউন্টারে জিজ্ঞেস করতেই তারা কম্পিউটারে সোহা নামটা টাইপ করে শুধু জানায় তার অবস্থান। মেহেদী শরীর হিম হয়ে আসে। ও দেয়াল ধরে সেদিকে পা বাড়ায়। রুম নাম্বারটা আরেকবার দেখে নব ঘোরাতেই দরজা খুলে গেল। মেহেদী দেখল বেডে শুয়ে আছে সোহা। ধরাস করে উঠে ওর বুকটা। অজানা আশঙ্কায় ভেতর কাঁপে। আস্তে করে দরজা লাগিয়ে ভেতরে ঢুকে হাত রাখে সোহা পেটে। বুঝার চেষ্টা করে কিছু। সোহা চোখ থেকে হাত সরায়। মেহেদী অবস্থান সে টের পেয়েছে। মেহেদী বুঝে না কিছু। সোহা তাকাতেই আচমকা ঝরঝরে কেঁদে ফেলে মেহেদী। হাঁটু গেড়ে বসে নিচে। সোহা তাকিয়ে রয়। মেহেদী কান্না সে দেখেনি কখনো। সোহা শান্তি লাগল। তার ভেতরের রাগ হালকা হচ্ছে, যেন মেহেদী চোখের পানি ছিটানো হচ্ছে ওর বুকে, যা উপশম করছে তার দাবানো রাগ। মেহেদী কাঁদতে কাঁদতে শুধু প্রশ্ন করে, আছে? সোহা উঠে বসে পা দুটো ভাঁজ করে আসাম করে বসে বলে, না থাকাটা আপনার জন্য স্বস্তির মেহেদী। খরচ হতো অনেক। কাদার কারণ? মেহেদী তাজ্জব বনে উঠে এলো। সোহা বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি বলছো? কি বলছো সোহা? আমার সন্তান বোঝা কেন হবে? এই তুমি কি করেছ? ওকে কি মেরে ফেলেছ? কথা বলো দয়া করে। আমি কাল জানলাম। ভাবলাম আপনাকে জানাবো, কিন্তু দেখলাম আপনার টাকা নেই। অতিরিক্ত এক পিঁপড়েও যদি আপনার চিনির দানা নিয়ে যায় তবে আপনার সংসারে চায়ে মিশ্রতা কমে যাবে। ছোট বাচ্চা, বুঝেন কত খরচ। এদের দুধ থেকে নিয়ে সবই খরচ। জামা কাপড় অতিরিক্ত খরচ। ডায়াপার না হয় কাঁথা দিয়ে সারিয়ে নিতাম। 6 মাস যেতেই বাড়তি খরচ। তা বাদ দিন, এই যে পেটে থাকতেই খরচ শুরু হতো। ভালো মন্দ, ডাক্তার, খাওয়া কত খরচ। আবার বড় হলে এক স্কুল, সে আরেক খরচ। চিপস, চকলেট সহ কত আবদার থাকবে তার মেহেদী। সংসার চলে টানটান করে। বাচ্চার খরচ কোথা থেকে আসবে? কত টাকা খরচের থেকে এবর্ষণের টাকা খরচ বুদ্ধিমানের কাজ। কি ঠিক বলিনি? আর ভাবলাম যেহেতু এবর্ষণ করাবি বড় হাসপাতালেই করাই। ও আচ্ছা, আপনি কি টাকা নিয়ে ভয় পাচ্ছেন? কোন সমস্যা নেই। বিল পে করা সব আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা আপনার খরচ না। পেটের সন্তান আপনার হলেও তাকে মা রার খরচ তার মাই দিবে। মেহেদী ওর মুখের দিকে তাকিয়ে রইল। তার ভাষা নেই। শব্দ ভাণ্ডার শূন্য। মেহেদী অবাক স্বরে শুধু বলে, আমি কি এত বড় শাস্তির যোগ্য সোহা? সোহা ভাবশালীন।
সে গুনগুন করে গান ধরেছে। হানিবানি, কি খাবে? মজা খাবো। তৌসিফ বউ কে আজ হাঁটাচলা করতে দিচ্ছে না, সে জানে বউ অসুস্থ। ক্লান্ত তার বদন। তৌসিফ ওকে নিয়ে এলো সিডনির এক লোকাল রেস্টুরেন্টে। ওরা ঢুকা মাত্রই কয়েকজন লোক এগিয়ে এলো। এগুলো বিদেশি। অবাক করা বিষয়, তৌসিফ সবাইকে চিনে এবং তারা বন্ধু। তৌসিফ এসেছে শোনামাত্রই দাওয়াত দিয়েছে। তৌসিফ বউ সহ ভেতরে ঢুকে। সবার স্ত্রী ভেতর দিকেই। পৌষকে তারা নিজেদের কাছে টেনে নিল। তৌসিফ চোখে ভরসা দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, ডোন্ট বোদার হার মাছ। উত্তরে মুচকি হাসি। ব্যাস। পৌষকে ঘিরে তাদের বিস্তৃত আলোচনা। তারা পৌষ থেকে জানছে কিভাবে বিয়ে হল, কিভাবে হলো প্রেম। পৌষ বলতে মন চাইল অনেক কিছু। তার মুখ নিষ্পিস করছে কিন্তু আফসোস বলতে পারছে না। মনে মনে গান গাইল পৌষ। পীড়িত করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। তৌসিফকে বিয়ে করে প্রথম প্রথম এই বেদনাই পেয়েছে পৌষ। আহা। পৌষ শিহরিত হয়। পৌষ তাদের সাথে ভালোই আলোচনা চালায়, মিষ্টি মিষ্টি স্বভাবজাত কথা বলে। ওদের মাঝখান থেকে একজন বলে উঠল, পিয়া সাথে দেখা হলো এখানে? ও তো সিডনিতেই থাকে। পৌষ আসলে বুঝে না, পিয়া নামের কাউকে ও চিনে না। পৌষ মুখ দেখে মেয়েটা পুনরায় বলল, কি হলো পৌষ? বললে না? চিনি না তো। আরেকজন ওকে থামিয়ে বলল, কেউ না। বাদ দাও। প্রথম মেয়েটি থামল না, সে জানতে উৎসুক। এই তৌসিফকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তৌসিফ বাজেভাবে তাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে এই হ্যাংলা পাতলা মেয়ের মাঝে সে পেলটা কি? সে তাই বলে উঠল, আরে কেউ না কেন? পিয়াসী কে তো পৌষী চিনেই, ও জানে যে তৌসিফ বিবাহিত ছিল। এতটুকু বলেই থামল ওরা। পৌষ টনক নড়ল অল্প। তৌসিফে আগের বউয়ের নাম পিয়াসী, এটা আদৌ পৌষ জানত কিনা এটা নিজেই বুঝতে পারছে না। তারা বলাতে শুধু বুঝল কার কথা বলছে। পৌষ জানে তৌসিফে দ্বিতীয় বউ সে, কিন্তু এই মুহূর্তে তার ভালো লাগে না কথাটা। একদমই না। সোজা উঠে যেতে নিলেই তার হাত ধরে বসিয়ে দিল মেয়েটা। হাসতে হাসতে বিষয়টা হালকা করে চালিয়ে গেল ভিন্ন আলাপ, কিন্তু আশ্চর্য পৌষ ভালো লাগছে না। রাগে তার গা দপদপ করছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে রাস্তায় আসতেই পৌষ তৌসিফে বাহু খামচে ধরল। তৌসিফ নিজের গলার মাফলারটা খুলে পৌষ নাকসহ মুখে পেঁচিয়ে দিল। ফোন হাতে নিয়ে শক্ত কণ্ঠে ড্রাইভারকে ধমকে গাড়ি নিয়ে আসতে বলা মাত্রই পৌষ মুখের থেকে মাফলার সরায়। নাসারন্ধ্রে ধাক্কা খেল তৌসিফ গন্ধ। পৌষ নাকটা পুনরায় মাফলারে ঠেকায়। শুকে নেয় যতটুকু পারা যায়। যদিও তৌসিফকে সে বিনা কারণে কাঠগোড়ায় দাঁড় করাই বলে গন্ধ, কিন্তু সত্যি তো এটাই যে তৌসিফ এক ঘ্রাণময় পুরুষ। তার পুরুষনালী ঘ্রাণে পৌষ মাতাল বনে যায়। মানুষের শরীরের গন্ধ হয় ভিন্নতর। তৌসিফে পারফিউমটার ঘ্রাণও ভিন্ন। পৌষ ভালো লাগে। চোখ বুজে তা অনুভব করে ও। তৌসিফে হাতটা ধরতেই তৌসিফ তাকালো ওর দিকে। পৌষ নাক খোলা দেখেই চোখে রাগ দেখিয়ে যেই না নাক ঢাকবে অমনি পৌষ বলে উঠল, এখন হোটেলে না যাই? একটু হাঁটি। আপনি আর আমি? হাঁটব। ঘুরব। প্রেম করব। তৌসিফ ফোনটা কেটে দিল। ফতাফত আঙুল চালিয়ে কিছু টাইপ করে ফেলল। ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে পৌষকে টেনে নিল নিজের কাছে। চোখের দিকে তাকাতেই পৌষ দৃষ্টি নামায়। আলগোছে তৌসিফ কাছে টানে। পৌষ তৌসিফকে জড়িয়ে ধরে। খোলা রাস্তায় তখন মানুষজন খুবই কম। চারপাশে ঝলমলে আলো। পুরো অস্ট্রেলিয়া তখন সেজেছে নতুন রঙে। বছর বিদায় হওয়ার আর বেশি দিন বাকি নেই। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে মুখিয়ে আছে সকলে। পুরাতনকে মনে রাখতে নেই, আর যদি সেই পুরাতন হয় জ্বালাময়, জঘন্য এবং কষ্টদায়ক, তাহলে সেই পুরাতন মনে পুষে নিজে জ্বলার প্রশ্নই উঠে না। পুরাতন মানেই তাকে বিদায় করো, নতুনকে আঁকড়ে ধরো। এখানে অবশ্য ভিন্ন মত আছে।
থাকাটাই যথার্থ। মানুষ ভিন্ন, এর মানে যুক্তি ভিন্ন হবেই। পৌষ পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হল। তৌসিফ ওর নিয়ত বুঝল না, তবুও কোমর জড়িয়ে একটু উঁচুতে তুলে দিল। পৌষ দুই হাতে তৌসিফে গলা জড়িয়ে দাড়ি ভর্তি গালে নিজের গাল ঘষে দিল। তৌসিফ চোখ বুজে নিল। পৌষ তখন আদর করতে ব্যস্ত। তৌসিফ এক ঢোক গিলে পৌষ ওর প্রশস্ত কপালে চুমু দিয়ে এক হাতে হাত দিয়ে আরেক গালে ঠোঁটে ছোঁয়া দিল। অতি ঠান্ডায় উষ্ণ আলিঙ্গন। তৌসিফ পৌষ দেহটা নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে হালকা স্বরে বলে উঠল, এখানে রুমের ব্যবস্থা করব? উহু, তাহলে এভাবেই থাকব। রাস্তা এটা হানিই। ট্রাই টু। তৌসিফ এত অল্পে বেসামাল হবে কে জানত। পৌষ আদর থামাল। গালে ছোটখাটো এক কামড় দিয়ে গলা ছেড়ে দিয়ে বলল, নামান। তৌসিফ চোখের পলক ঝাপটা দিল কয়েকবার। অসন্তোষ গলায় বলল, এটা কি ছিল? আদর ছিল। ব্যাস এতটুকুই? হু, এতটুকুই। আর পাব না? এখন না। তাহলে কখন? তৌসিফ বড়ই উতলা হচ্ছে। হওয়ারই কথা। বউ মাত্রই তাকে আদর করছে একটু। এখন তার মনটা আদর আদর করছে। এই করাটাও স্বাভাবিক। পৌষ উত্তর করল। রাতে তৌসিফ ফট করে পৌষকে নামালো। এদিক ওদিক 360 ডিগ্রি এঙ্গেলে ঘুরিয়ে বলল, দেখো চারপাশে অন্ধকার। রাত 12টা বাজে। আরও রাত হোক। এখন ঘুরব। নো ওয়ে হানি। পৌষ ছট করে হাত সরাল। দারাজ গলায় বলে উঠল, 100 ওয়ে হানির জামাই। বুড়ো জামাই বলে কি আমি প্রেম করব না? এতক্ষণ আমাকে বুইরা বেটিদের মাঝে বসিয়ে রেখেছিলেন। এখন ঘুরবেন আমাকে নিয়ে। আর হ্যাঁ, খবরদার যদি কুতারা চিহ্ন তত্ত্বামার্কা বেটিদের কাছে আমাকে আরেকবার এনেছেন তো। ফালতু সব। আমার সংসারে নজর দেয়। ওদের চোখ দিয়ে গুট্টি বানিয়ে খেলব আমি। একদম কাঁটা চামচ দিয়ে তুলে নিবে। চিনে না আমাকে। তৌসিফ অসহায়ভাবে তাকাল। কি হল? হঠাৎ রোমান্টিক মুডে থাকা বউটা খেপল কেন? এতক্ষণ তো ভালোই ছিল। পৌষ হাতটা ধরে তৌসিফ জিজ্ঞেস করল, কেউ কিছু বলেছে? বলেছে। কি বলেছে? রাতে বলবো। ফোঁস করে শ্বাস ফেলে তৌসিফ। পৌষ হাত ধরে টেনে নেয় নিজের কাছে। দুজন হাঁটা ধরে। গন্তব্যহীন। সিডনি শহরটা তখন আলোকিত। বুঝা দায় এখন রাত। তার মধ্যে এক অসমবয়সী দম্পতি হাঁটছে। মেয়েরা রাগ করে সামনে যেতেই পুরুষটা পিছু দৌড়াল। এগিয়ে এসে হাত ধরে টান দিতেই মেয়েটার রাগ পড়ে গেল। তাদের ছুটাছুটি চলল অনেকক্ষণ। হাসির শব্দে আশেপাশের দুই একজন তাকালো অবশ্য, অথচ বেখবর দুজন মেতে আছে প্রেমে। তারা সিডনি ঠান্ডার মাঝে উৎসব খুঁজে নিয়েছে। একদম নিজের মতো। ক্লান্ত পৌষ দেখল মোটামুটি জোয়ান একজন মহিলা বেলুন বিক্রি করছেন। তার থেকে একজোড়া করে কিনে বেঁধে আকাশে ছেড়ে দিচ্ছে কেউ কেউ। তাদের মতে এই দুটো হলো একজোড়া প্রেমের জুটি। বেলুনগুলো ঝলমল করছে। পৌষ সেই বরাবর দৃষ্টি দিয়ে দেখতেই পেছনে থেকে ওর কোমর জড়িয়ে ধরে তৌসিফ। নিজের কাছে নিয়ে উঁচু করে হাঁটা দিতেই পৌষ হাসল। আজ সারাদিন তৌসিফ তাকে হাঁটতে দেয়নি ততটা। তার আড়ালে করা এসব যত্নে পৌষ ভালোবাসা বাড়ে, হাজার গুণ বাড়ে। শত শত তারা যেমন আকাশে রাজত্ব করে ঠিক সেভাবেই তৌসিফে বুকে রাজত্ব করে পৌষ। সবটা তার। এই তৌসিফ তালুকদার তার। নিজ রাজত্বে যখন রাজাই আমার, তখন ফাঁকা তীরে কেউ রে না। পৌষ অতটাও বোকা না। সে হাজার বোকা হলেও তৌসিফে ভালোবাসা চিনতে তার ভুল হয়নি। এই ভালোবাসা কে না বুঝে? গল বুঝে। পৌষ হাসল। তৌসিফ লোকটার কাছে যতটুকু ছিল সবগুলো বেলুন নিয়ে পৌষ হাতে দিল। পৌষ হাসতে হাসতে বলল,
এত কেন? দুটো তুমি আমি, বাকিগুলো আমাদের বাবুরা। এতগুলো? হ্যাঁ তো। এতগুলো না, ব্যাটা বলে কি? রে যাব আমি। পৌষ বেলুন হাতে ব্রিজে ছুটল। তৌসিফ এক পলক তাকিয়ে হাসতে হাসতে টাকা দিল মহিলাটাকে। মহিলাটা হাসিমুখে তাকে সুন্দরতম রাতের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়ে চলে গেল। তৌসিফ বুকে হাত গুজে তাকাল। ব্রিজটা ছোট। অপর পাশ থেকে দৌড়ে এলো তৌসিফ। তার মতো একটা পুরুষকে হয়তো এসব মানায় না, কিন্তু একজন প্রেমিক পুরুষকে সবটা মানায়। সবটা। হঠাৎ সামনে থেকে তৌসিফকে আসতে দেখে পৌষ থামল না। তার পা চলমান। দুজন দ্রুতই নাগাল পেল দুজনকে। হাঁপাতে হাঁপাতে তৌসিফ জড়িয়ে ধরল পৌষকে। দুজনের মুখ থেকে আব বেরুচ্ছে। অতি শীঘ্রই পৌষ দেহ আঁকড়ে ধরে দুটি ওষ্ঠাধর একত্রিত হল। মাঝব্রিজ থেকে তখন ওড়ে গেল 14টি বেলুন। পৌষ দুই হাতে তৌসিফে পিঠ জড়িয়ে ধরল। ওর চোখ দিয়ে পানি পড়ল সমানতালে। জানা নেই কেন, কিন্তু এই চোখ শুধু কাঁদে। হোক অতি খুশিতে বা অতি দুঃখে। বাড়িতে আসার পর থেকে সোহা ব্যবহার বদলে গেল। মেহেদি পাথর হয়ে আছে। তার জীবনে এমন পরিস্থিতি কখনো আসেনি। রাস্তায় সোহা গাড়ি থামিয়ে মিষ্টি কিনেছে। গাড়ি করেই তারা বাড়ি ফিরেছে। মিষ্টিগুলো মেহেদি ভেতরে এনে টেবিলে রাখতেই ওর মা বেরিয়ে এলেন। সকাল সকাল কোথায় বেরিয়েছিল জিজ্ঞেস করতেই সোহা হাসিমুখে বলল, হাসপাতালে। চিন্তিত হয়ে শাশুড়ি জিজ্ঞেস করল, হায় হায়, হাসপাতালে কেন গিয়েছিলে? ঠিক আছো দুজন? মেহেদি বাবা, কি হয়েছে? সোহা শাশুড়িকে জড়িয়ে ধরল। কানে কানে বলল, দাদি হচ্ছেন আপনি। সোহা ছেড়ে সরে আসতে চাইছিল কিন্তু পারল না। ওর শাশুড়ি জড়িয়ে রাখল। মধ্যবয়স্ক নারীটি কোদেও ফেলল। তার একমাত্র সন্তান মেহেদি। কষ্টের সংসারের একমাত্র পুত্র সে। তার সন্তান আসবে ভাবতেই আবেগী হলেন তিনি। সোহা কপালে চুমু খেয়ে শুকরিয়া আদায় করে মেহেদি পাশে বসে ওকে জড়িয়ে ধরতেই খেয়াল করলেন মেহেদি কাঁপছে। ওর মা হেসে ফেললেন। বললেন, দেখলে বৌমা, আমার ছেলে বাবা হওয়ার খুশিতে কিভাবে কাঁপছে। এই মেহেদি, আব্বা আমার, কেন কাঁদছিস? পাগল। খুশির কথায় কাঁদতে নেই। মেহেদি মাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর ফুপানো কানে এলো সোহা সোহা মেহেদি অপর পাশে বসে কাঁধে হাত রাখল। মেহেদি মা কপাল কুঁচকে নিলেন। অসন্তুষ্ট গলায় বললেন, এভাবে কাঁদে কেউ? মেহেদি, বাবা হচ্ছিস না এখন? সোহা ঢোক গিলে সামলে নিল। বলল, আম্মা, আসলে ডাক্তার প্রথমে একটু ভুল ভালো বলেছিল তো, তাই হয়তো এখনো ভয় পাচ্ছেন উনি। সে কি? এই ডাক্তার দেখিও না আর তাহলে। মেহেদি, ছাড়। তোর বাবা কে বলি? আত্মীয় স্বজনদের ফোন দিতে হবে তো। আর বোকা, তুই 5 কেজি মিষ্টি কেন এনেছিস? হবে এতে? আমি পুরো মহল্লায় দিব। দাঁড়া, টাকা নিয়ে আসি। বলতে বলতে উঠে গিয়ে কয়েকটা ভাঁজ করা কিছু নোট নিয়ে এলেন উনি। দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন সময়ের জমানো টাকা। সোহা পুনরায় ঢোক গিলল। সে কি বেশি কঠোর হয়েছিল? মেহেদি শরীর তখনও কাঁপছে। ওর মা এবার বিরক্ত হয়ে স্বামীকে ফোন দিলেন। বাসার পাশে থাকায় শ্বশুর তাড়াতাড়ি বাড়ি ফিরল। তাকে খুশির খবর দিয়ে টাকাগুলো হাতে গুজে দিয়ে শাশুড়ি পাঠালেন মিষ্টি আনতে। সোহা কঠিন কথা বলবে ভেবেছিল, তাই তো দামি মিষ্টি এনেছিল। সোহা ধরল না সেগুলো। ও খেল শ্বশুরের আনা কমদামি সাদা মিষ্টি। শাশুড়ি মিষ্টি বাট করছেন। আশেপাশের কয়েকজন চাচি এসেছেন। তারা নানান কথা বলছেন সোহাগকে। সোহা দেখল মেহেদি একইভাবে বসে আছে। শাশুড়ি আনারের রস এনে সোহা হাতে দিয়ে বললেন, এক ঢোকে গিলে নাও তো বৌমা। আর এই মেহেদি ঘরে যা, ওকে নিয়ে একটু শুয়ে থাকুক। মেহেদি উঠে দাঁড়ানোর সুযোগ পায় না, শক্তি হয় না। সোহা ওর হাত ধরে শক্ত করে।
মেহেদি উঠে দাঁড়ায়। সোহা সাথে রুমে যায়। সোহা দরজা আটকে এলো। নিজের করা আচরণটা তার কাছে তখন ঠিক লাগলেও এখন ভুল লাগছে। সে ভালোবাসে মেহেদিকে, একইভাবে মিনুটাকে ও নিজ হাতে পেলেছে। এই কলিজার একটা টুকরো মিনু। হয়তো ভালো শিক্ষা দিতে পারেনি ততটা, কিন্তু সোহা ভালোবাসে ওকে নিজ সন্তানের মতো। মেহেদি পাশে বসে সোহা। ওর হাতটা ধরতেই মেহেদি চোখ তুলে তাকালো, লাল একজোড়া চোখ। সোহা ভরকাল। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই মেহেদি ফ্যাচফ্যাচে গলায় বলল, কত টাকা লাগবে সোহা? সোহা ঢোক গিলার আর সুযোগ পেল না, ওর বুক কাঁপছে। কিসের টাকার কথা বলছে মেহেদি? ওকে ছেড়ে দিবে নাকি? তালাকের টাকা কথা বলছে। সেটা তো পরিশোধ করা তাহলে। অযাচিত সব ভাবছে সোহা। মেহেদি পুনরায় জিজ্ঞেস করল। সোহা ভীতু স্বরে বলে, কিসের টাকা? বাচ্চা পালতে কত টাকা লাগে? মেহেদি, আমি শুধু আপনাকে বুঝাতে চেয়েছিলাম। আমি বুঝেছি তো সোহা। শুনু। শোনা লাগবে না আর। আমি বুঝেছি। আচ্ছা শুনো, এখানে তো 2 রুম, 1 মাস সময় দাও না হয়। আচ্ছা 2 মাস দেয়া যাবে? একটু সময় লাগবে মনে হয়। 3 রুমের বাসা নিতে হবে। মিনু থাকবে কোথায়? ওর জন্য 1 রুম। সোহা, আমি টাকা কামিয়ে নিব। তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিত থেকো। সামনের মাসেই বড় ফ্ল্যাট নিব। তোমাকে সব দিব, কি কি লাগবে আমাকে বলবে। ওদের কথা শেষ হলো না। দরজায় খটখট শব্দ হয়। সোহা কান্না চেপে ধরে। ও শুধু ভয় দেখাতে চেয়েছিল। ভালোবাসার লোভে মেহেদিকে আঁকড়ে ধরেছে ও। চায়নি পূর্বের মতো মন ভাঙতে, কিন্তু মেহেদি যে এতটা কষ্ট পাবে তা সোহা বুঝতে পারেনি। সোহার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সোহা কাঁদতে পারল না। মানুষজন দিয়ে ভরা বাড়ি। শুধু ফাঁকে গায়ে জ্যাকেট জড়িয়ে মাফলারে মুখ পেঁচিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা ভয় পেল তখন যখন রাতেও বাড়ি ফিরল না মেহেদি। রাত 3টা নাগাদ হোটেল রুমে ঢুকে তৌসিফ। পৌষকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজে টুকটাক খাবার অর্ডার দিল। পৌষ রজে ক্ষুধা লেগেছে এটা ও জানে। পৌষ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তাড়াতাড়ি তৌসিফ ওকে বিছানায় তুলল। দাঁত চেপে তৌসিফ এক ধমকও দিল। পৌষ কেঁপে যায়। মাথা ঢুকায় কমফোর্টারের ভেতর। তৌসিফ রাগী কণ্ঠে বলে, এই বরফের মতো ঠান্ডা পানি দিয়ে কেন মুখ হাত ধুয়েছ? গরম পানি নেই? কথা শুনো না তুমি। এত ঘাটতারামি করলে দেখবে কি করি। বলতে বলতে হিটারটা পৌষ কাছাকাছি এনে রাখল। নিজেও ফ্রেশ হয়ে আসতেই দেখল পৌষ এখনো ওভাবে শুয়ে আছে। তৌসিফ এত টানলেও উঠবে না। না পেরে কমফোর্টার সহ ওকে জড়িয়ে ধরে তৌসিফ। হাসতে হাসতে বলে, এই বউ সরি তো। উঠো। না। কেন? বকেছেন। মাফ চাইছি। খাবে না? না। ছাড়ুন আমাকে। তৌসিফ ছাড়ে না। পৌষকে বের করে নেয়। মুখের সামনে খাবার নিলেও যখন তেরামি শুরু করল তখন তৌসিফ আচমকা ওর কানে কানে কিছু বলল। পৌষ মাথা নামিয়ে নিল। তৌসিফ মুখে খাবার দিতে খেয়ে নিল। তৌসিফ হাসছে। হাসি থামিয়ে একসময় জিজ্ঞেস করে, এত ভাবো আমার কথা? ভালোবাসি তো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে তাকাল। সময় গড়াল। তাদের হানিমুনের দ্বিতীয় রাত সার্থক করল তৌসিফ, যাতে যথাযথ অবদান রাখল পৌষ। রাত যখন শেষ দিকে তখন নিভু নিভু চোখে তৌসিফে বুকে থাকা পৌষ বলে উঠল, এত এত দেশ থাকতে অস্ট্রেলিয়ায় কেন এলেন হানিমুনে? ওর চুলে হাত বুলিয়ে তৌসিফ বলল, বিশেষ কারণে। কাউকে দেখাতে? কাকে? আমি কি জানি। পৌষ ঘুমিয়ে গেল। তৌসিফ কপাল কুঁচকে নিল। পৌষকে আরেকটু বুকে তুলে নিল। মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে। বাইরে তখন মৃদু মৃদু বাতাস। ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। তৌসিফ কফি নিতে একটা ফুড জোনে ঢুকা মাত্রই পৌষ সামনে আগমন ঘটে এক নারীর।
পৌষ তার চেহারা খেয়াল করেনি। হঠাৎ সামনে এসে দাঁড়াতেই পৌষ চোখ তুলে তাকাল। বরাবর দাঁড়িয়ে সুন্দরী এক রমণী। কপাল কুঁচকে পৌষ সরে যেতে নিলেই নারীটি বাংলায় বলল, কেমন আছো পৌষ? পৌষ অবাক হল। এই ভিন দেশের মাটিতে তাকে পৌষ বলে কে ডাকবে? ওর অবাকতা দেখে নারীটি সামান্য হাসল। বলল, অবাক হচ্ছ? হওয়ারই কথা। আমি কিন্তু তোমার সম্পর্কে আরো জানি। তুমি তৌসিফে ওয়াইফ আর সে তোমাকে খুবই আদর যত্নে রাখে। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই আদর যত্ন কিন্তু সে আরো অনেককেই করেছে। সেসব গুরুত্বপূর্ণ না। তবে তোমার বুঝতে হবে সে কিন্তু কাজের মেয়েদেরও একইভাবে আদর করে। ইমম, তুমি কি বুঝতে পারছ না? পৌষ, আমি কিন্তু তাকে খুব করে চিনি। তার পুরুষ শরীরের ঘ্রাণ খুব কাছ থেকেই নিয়েছি আমি। হয়তো আরও কিছু নারীও নিয়েছে। পিউ। তৌসিফে কণ্ঠে আচমকা এই ডাকে জন নারী একসাথে চমকাল। পিয়াসী ভাবেনি তৌসিফ এত তাড়াতাড়ি ফিরতো আসবে, কারণ কফির কাউন্টারে অনেক ভিড়। তৌসিফ চোয়াল শক্ত করে এগিয়ে আসা মাত্রই পৌষ ঠান্ডা গলায় প্রশ্ন করল, আপনি বাদে আর কোন নারীর সাথে তার সম্পর্ক আছে? পিয়াসী ঘাবড়ানো বাদ দিয়ে তৌসিফে দিকে তাকাতেই দেখল তৌসিফ তাকে খেয়ে ফেলবে ঠিক অমনভাবেই দৃষ্টি দিয়ে রেখেছে। পিয়াসী হড়বড়িয়ে বলে উঠল, পুরো এলাকা জানে। আর তুই? তুই কি জানিস? আচমকা পৌষ গলার স্বর আর সম্বোধন বদলে গেল। আপনি থেকে সোজা তুইতে আগমন তার। পিয়াসী রাগী দৃষ্টি ফেলে বলল, বেয়াদব মেয়ে, তোমার কত বড় আমি জানো? জেনে কি কাজ আমার? ভাগ এখান থেকে, না হয় চুল টেনে দুটো পটকানি দিব, এখানেই ভ্যাটকি লেগে যাবি। তৌসিফ এগিয়ে আসতে আসতেই পিয়াসী বলে উঠল, কত নারী নিয়ে তৌসিফে বদনাম জানো? সোহা কে নিশ্চিত চেনো? বাকিটা শোনার অপেক্ষা পৌষ করল না। ও হামলে পড়েছে পিয়াসির উপর। পিয়াসির রং করা চুলগুলো টেনে ধরে গালে মুখে আঁচড় কাটতে কাটতে বলতে লাগল, কুক্তি, তুই চিনিস আমাকে? আমার সংসারে আগুন লাগাস। তোর চুল ছিঁড়ে শাক খাবো আমি। লি আমার সংসারে আগুন লাগাতে চায়। তোর মুখ ভেঙে দিব আমি। মানুষজন জ্বর হতে সময় লাগল না। তৌসিফ তাড়াতাড়ি পৌষকে ধরল। পিছন থেকে ধরেও সরাতে পারছে না। পৌষ যেন শক্তি বৃদ্ধি পেল হঠাৎ। পিয়াসী চুল ও ছাড়ছে না। তৌসিফ বহু কষ্টে ছাড়াল। পিয়াসী যেন দম আটকে আসছে। গার্ড চলে আসা মাত্রই পিয়াসী কে সুযোগ না দিয়ে তৌসিফ গার্ডদের বলল পিয়াসী কে সরাতে, অতঃপর পৌষ কে নামাল। পৌষ সমান তালে বাংলা ভাষায় উচ্চতর গালি দিয়ে যাচ্ছে। তৌসিফ না পেরে ওকে নিয়ে বেরিয়ে এলো। পৌষ ঝটকা মা রে সরে দাঁড়ায় তৌসিফ থেকে। রাগে ফুঁসতে ফুঁসতে হাঁটা ধরে অচেনা রাস্তায়। রাগে মাথাটা দপদপ করছে। তৌসিফকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না ও। তৌসিফ শক্ত হাতে ধরল এবার। নিজেও রাগ দেখিয়ে বলল, হয়েছে? কেন কষ্ট লাগলো বুঝি? পৌষ রাত, এক্ষণ বাসায় যাব। ওকে ফাইন। হোটেলে ব্যাক করছি। হোটেল ফোটেল না, সোজা বাসায় যাব এখন। এখনই দেশে ফিরব। এই কেন এনেছেন? পুরাতন বউকে জ্বালাতে? তৌসিফ ওকে টেনে গাড়িতে তুলল। রাস্তায় মানুষ দাঁড়িয়ে ওদের নাটক দেখছে। পৌষ গাড়িতে দূরত্ব রাখল। হোটেল রুমে পৌঁছেই ও নিজের লাগেজ গোছাচ্ছে। তৌসিফ হাজার বুঝালেও বুঝো মানতে নারাজ। তৌফিক ওর বাহু ধরে নিজের কাছে টানল। দুই বাহু চেপে ধরে বলল, এখানে এনেছি কারণ আমার পুরাতন বেশ কিছু বন্ধু আছে এখানে। আছে এখানে। পৌষরাত, মাথা ঠান্ডা করো। মাথা আমার ঠান্ডাই আছে। ওই আমার সংসারে আগুন লাগায়। ওর কি দোষ? ইচ্ছে করে ওকে দেখাতে এখানে এসেছেন আপনি? এই ও আপনাকে ছাড়ল কেন? সোহা রজন্য? এত এত প্রেম তাকে বলেননি। সোহা সাথে বোনের সম্পর্ক। ও সরি, বোন তো না সোহা। এর মানে কি?
পুরো এলাকা কেন বলে এটা? পিউ কেন ডাকলেন তাকে? কেন অস্ট্রেলিয়ায় আসতে হলো? কেন পরিষ্কার করেননি সোহা কে হয় আপনার? আর পিয়াসী কেন বলল বিভিন্ন নারী? কয় বউ আপনার? নাকি বিয়ে ছাড়াই? আর কিছু বলার আগেই পৌষ ডানগালে দানবীয় এক চর পড়ল। ছিটকে বিছানায় গিয়ে পড়ল পৌষ। তৌসিফে চোখ দুটো তখন টকটকে লাল দেখাচ্ছে। রাগ তার সহজে উঠে না। উঠলে নিয়ন্ত্রণে থাকে না তৌসিফ। তার শিরা উপশিরা তখন দপদপ করে জ্বলছে। পৌষ দমে যায়নি, বরং তেজি গলায় বলে, সত্যি গায়ে লাগলো নাকি? কি কথা বলুন। উত্তর আজ দিতেই হবে আপনাকে। তৌসিফ তালুকদারের কত নারী সঙ্গ আছে? আমার তো জানা দরকার। তৌসিফ ওর গাল দুটো চেপে ধরে হিসহিসিয়ে শুধু বলল, কুকুরের পেটে ঘি হজম হয় না। অতঃপর সে উঠে গিয়ে রুমের দরজার সবগুলো লক অ্যাক্টিভ করে দিল। পৌষ ঝাঝালো গলায় বলল, এখনই দেশে যাব আমি। থাকব না এখানে। ব্যবস্থা করছি। অতি ঠান্ডা অথচ হিংস্র সেই কণ্ঠস্বর। আপনি কোথায় ছিলেন? সোহা প্রশ্নের উত্তর করে না মেহেদী। সোহা আবারও বলে উঠল, কথা বলুন মেহেদী। আজ সপ্তাহ খানিক ধরে রাত কোথায় কাটান আপনি? এত টাকা কোথা থেকে আনছেন? মেহেদী, আপনি কি খারাপ কোন কাজে জড়াচ্ছেন? মেহেদী ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। গোসল করে এসেছে মাত্র। চুলগুলো মুছে খাটে বসে বলল, সামনের মাসেই 3 রুমের ফ্ল্যাট নিব আমরা সোহা। মিনু কে এনে রাখব? আচ্ছা, এক কাজ করি, রাতে তো আমি বাসায় থাকি না। মিনু কে এনে রাখো। তোমার সাথে এখানে থাকল। সকালে বাসায় ফিরে আমি মায়ের রুমে থাকব নে। সোহা আর সহ্য করতে পারল না। মেহেদী হাতটা ধরে আতঙ্কিত গলায় বলল, কি বলছেন? মেহেদী, আপনি এমন ছিলেন না। আমি তো বারবার বলছি, আমি শুধু আপনাকে বুঝাতে চাইছিলাম এত হিসেবি হতে নেই। খরচ তো হয়ই, আমার টাকা আছে। আমার সম্পদ যা আমাকে দেয়া হয়েছে তা আপনি নিন। কেন নিব? কি আজব কথা মেহেদী। বউ হই আপনার। আচ্ছা, তুমি সব বাবুকে দিও। আমার লাগবে না। বলুন রাতে কোথায় থাকেন? সত্যি বলছি, আরেকটা বিয়ে করিনি। মেহেদী হাসল। সোহা বিরক্ত হয়ে ওর হাত চেপে ধরতেই কপাল কুচকায় মেহেদী। সোহা তাকালো মেহেদী হাতের দিকে। ও তাকিয়ে রইল। শুধু হাঁ করে তাকিয়েই রইল। সুন্দর একজন শিক্ষকের কলম ধরা হাতটা কাটাছিড়া হয়ে আছে। চামড়া ছিলে আছে কিছু জায়গায়। সোহা চোখের গরম পানির ফোঁটা পড়ল মেহেদী ক্ষতবিক্ষত হাতে। জলে উঠল সেই হাত। সোহা তখনও দেখছে। এ কোন শিক্ষকের হাত না। এটা একটা দিনমজুরের হাত। না জানি কত কত ইটার বস্তা টেনেছে এই হাত। সোহা কি মনে করে হঠাৎ মেহেদী শার্টের বোতামগুলো খুলল। গা থেকে শার্ট সরাতেই দেখা গেল তার সুন্দর অপরিপক্ক কাঁধ দুটো সন্তান তুলার বদলে তুলেছে ভারী কিছু। বস্তু। সোহা হাউমাউ করে কেঁদে উঠল হঠাৎ। ধপ করে বসে পড়ল মেহেদী পায়ে। মেহেদী ওকে বুকে নিতে চাইলেও পারল না। সোহা আহাজারি করে উঠল। দরজায় শাশুড়ি ধাক্কাসে কি হয়েছে জানতে। কেউ খুলে না। সোহা চিৎকার করে কাঁদতে কাঁদতে শুধু বলল, আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমাকে ত্যাগ করুন মেহেদী। আপনার সুখ সব নষ্ট করে দিব আমি।
হঠাৎই বৈরী হাওয়া বইতে লাগল অস্ট্রেলিয়ায়। বাইরে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। নিউজ মিডিয়া সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আবহাওয়া। ঝড়ো হাওয়ার মাঝে উত্তাল পানি। মাত্রাতিরিক্ত ঠান্ডায় মানুষ জমে যাওয়ার উপক্রম। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। রাস্তাঘাট ততক্ষণে বন্ধ। যাতায়াত ব্যবস্থার বন্ধ করার অন্যতম কারণ হল দুর্ঘটনা প্রতিরোধ। টিভির সাউন্ডটা আরেকটু কমিয়ে দিল পৌষ। রিমোটটা পাশে রেখে এদিক ওদিক ফোন খুঁজল। তার ফোনটা পাওয়া যাচ্ছে না। নাক আর মাথা জ্যাম হয়ে আছে। মুখ খুলে শ্বাস নিল কিছুক্ষণ বড় বড় দম ফেলে। বুকের ভেতর অস্থির লাগছে তার। তৌসিফ এখানে নেই। বাইরে অবস্থা ভয়ঙ্কর। শরীর ঠেলে বহু কষ্টে উঠে বসল পৌষ। কোমরের দিকটা ব্যথার দরুন চোখ মুখে খিচে নিল। নিজেই হাত দিয়ে চেপে ধরল। চোখ দিয়ে টুপটাপ পানি পড়ল কতক্ষণ। চাপা স্বরে কেঁদে বিড়বিড় করল, কোথায় গেলেন আপনি? তৌসিফ বেরিয়েছে ঘন্টা 3 পার হল। পৌষ এবার উঠে দাঁড়াল। 1-2 পা করে এগিয়ে আলমারির কাছে এসে নিজের কাপড় নিল। পরনে থাকা তৌসিফে বড় মোটা হুডিটা খুলে নিজের জামাটা গায়ে জড়াল। তৌসিফ কোথায় সে জানে না। আবছা আলোয় ও ফোন পাচ্ছে না। এদিক ওদিক খুঁজেও যখন পেল না তখন আস্তে ধীরে হাঁটতে হাঁটতে এলো কাউন্টারে। ম্যানেজার ওকে দেখা মাত্র এগিয়ে এলো। পৌষ জানালো তৌসিফ এখনো ফিরেনি। ম্যানেজার আশ্বস্ত করে জানালো তৌসিফ ফিরছে। চিন্তার কিছু নেই। পৌষ ভরসা পায় না, এক বিন্দুও ভরসা সে পায় না। বাইরে বাতাস তাণ্ডব চালালো। পৌষ সেদিকে তাকিয়ে 1-2 পা বাড়ালো বাইরের দিকে। ম্যানেজার ঘাবড়ে গিয়ে তার পিছু নিয়ে বারংবার নিষেধ করল সেদিকে না যেতে, কিন্তু পৌষ শুনল না। এই শীতের দেশে তার উত্তপ্ততর হৃদয় কেউ দেখতে পাচ্ছে না। এটা দেখা যায় না, ছোঁয়া যায়, শুধু অনুভব করা যায়। হোটেলে বাইরের দিকে মেইন ফটকের ভেতর বসার জন্য সুন্দর বেঞ্চ করা। পৌষ এগিয়ে এসে সেখানে বসল। তার পা দুটো চলছে না। এখান থেকে কোথায় যেতে হয় তাও পৌষ জানে না। গাড়ি কোথায় পাওয়া যায় তাও জানে না। সারি সারি গাড়ি লন সাইডে রাখা। রাস্তাঘাট তো বন্ধ। পৌষ কোথায় যাবে? কোথায় গেলে পাওয়া যাবে তৌসিফ তালুকদার কে? শুকনো মুখে পৌষ রাস্তার দিকে তাকিয়ে রইল। ঝড়ের বেগে আসা বাতাসগুলো তার মুখে ঝাপটা দিচ্ছে। নাকে ঠান্ডা বাতাস লাগাতে ব্যথা হচ্ছে। ঠোঁটগুলো খুব শীঘ্রই ফেটে ফেটে এলো। ফ্যাকাশে মুখে পৌষ পথ চেয়ে রইল। ম্যানেজার সহ এবার একজন মেয়ে স্টাফও এলো। তারা চেষ্টা করেও পৌষকে সরাতে পারল না। অগত্যা মেয়ে স্টাফ একটা চাদর এনে ওর গায়ে দিয়ে সরে এলো। পৌষ তখনও ঠাই বসা। বিড়বিড় করে বলতে লাগল, কোথায় আপনি? কোথায় গেলেন? আমার কথা কি ভুলে গেলেন? আপনার এত এত ভুল সত্ত্বেও আমি কেন আপনাকে ভুলতে পারি না? এই ঠান্ডার প্রকোপে মাঝেও কেন আমার ভেতর জ্বলছে? আপনি আমায় কোন প্রেমে মত্ত করে গেলেন? কেন একা ফেলে গেলেন? আমি কি ভুল ছিলাম? শাস্তি কেন আমার বেলায় এত কঠিন হয়? আপনি কি বুঝেন না? নাকি বুঝেন বলেই আমার শাস্তির সময় বৃদ্ধি করেন? ফিরে আসুন, ফিরে আসুন। চোখ দুটো সহসা লাল হয়ে ওঠে। ধীরে ধীরে রাত কাটিয়ে সকাল হল। ঝড় কমেছে কিছুটা। মানুষজন চলাফেরা শুরু করল। কেউ কেউ পৌষকে দেখল। ম্যানেজার তার নাস্তা পাঠালেও পৌষ ঘুরে তাকাল না, তার দৃষ্টি নড়েনি। সে দেখতে চায় কতক্ষণ তৌসিফ তাকে অপেক্ষা করাই। সময় গড়িয়ে তখন দুপুর। খুবই অল্প সূর্য উকি দিল। এক ফালি রোদ সেকেন্ডের জন্য পৌষ উপর পড়ে পরক্ষণেই হারিয়ে গেল। দুপুর হতেই লোক যাতায়াত বাড়ে। এত মানুষ আসে অথচ তৌসিফ আসে না। কালো রঙের একটা গাড়ি লনে আসল। পৌষ তখনও সোজা দৃষ্টি ফেলে তাকিয়ে। মোটা জ্যাকেট গায়ে গাড়ি থেকে নামল তৌসিফ। সোজা হেঁটে ভেতরে ঢুকবে সে। খুবই তাড়ায় আছে যেন, সে তার হৃদয়ের এক টুকরো এখানে রেখে গিয়েছে। তাড়াহুড়োয় সে আশেপাশে খেয়াল করে না। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেল সে।
হঠাৎই কপালে ভাঁজ পড়ল। ছাই রঙা চোদর গায়ে মুড়িয়ে কেউ একজন বসে আছে বেঞ্চে। তৌফিক তড়িৎ বেগে পিছু ফিরল। তার হৃৎপিণ্ড দাপিয়ে উঠল ততক্ষণাৎ। সমস্ত শরীর যেন সেকেন্ডের জন্য প্রতিক্রিয়া জানাতে নারাজ হল। শক্তপোক্ত মুখ চোখ হঠাৎই অসহায় হয়ে এল। অতিরিক্ত চাপ অনুভব হল তার। দুই একবার এদিক ওদিক তাকাল। সবই তো ঠিক আছে, তাহলে কেন তৌসিফ নিজে ঠিক নেই? এই মেয়েটা পুতুলের মতো এখানে বসে আছে। কিন্তু কেন? এটা কি তার বসার জায়গা? তৌসিফ কি তাকে এখানে রাখতে বলেছে? কেউ কেন তার কলিজার যত্ন নেয় না? কেন তৌসিফ কারো ভরসায় রেখে গেলে বারবার হতাশ হয়? টাকা দিয়েও কেন কাজ হয় না? কেন হয় না? তৌসিফ কি বলে যায়নি ওর জানটার খেয়াল রাখতে? তৌসিফ কি টাকা দিয়ে যায়নি? তাহলে কেন পৌষ এখানে থাকবে? তৌসিফ বাদে কেন কেউ ওর তোতাপাখি খেয়াল রাখে না? তৌসিফে কান্না পেল আজ। ভীষণ কান্না পেল। তার মনে পড়ল তার মায়ের কথা। মা বাদে কেউ তার খেয়াল রাখতে পারেনি, কখনোই পারেনি। তায়েফা আপা সংসার সামলে তৌসিফকে ততটা খেয়াল করতে পারেনি। সে ভালোবেসে গিয়েছে শুধু। এতিম হওয়া বড় এক জ্বালার বিষয়, এদের অতি আপন বলতেও কেউ থাকে না। এই এক পৌষ এলো জীবনে, অতঃপর খুব কম সময়ে তৌফিক নিজের খেয়াল রেখেছে। তার পায়ের নখটা সহ এই পৌষ কেটে দেয়। এত ভালোবাসা কেন ফিকে পড়ে যায় বারবার? উত্তর তৌসিফ জানে না। দুই এক পা বাড়িয়ে এগিয়ে এলো বেঞ্চে কাছে। আস্তে ধীরে বসল। একদম গা ঘেঁষে। পৌষ মাথা নিচু করে নিল। তার দৃষ্টি গোটা এক রাত, এক সকাল পর সরল এখন। তৌসিফ দুই হাতে ওকে টেনে নিজের বুকে নিল। পৌষ উষ্ণতা পেল। মুখটা বুকে রাখল। তৌসিফ ওর মাথাটা চেপে ধরল সেখানে। কেউ কোন কথা বলল না। খুব যত্নে ওকে কোলে তুলল তৌসিফ। ওরা এগিয়ে গেল রুমের দিকে। বিছানায় পৌষকে রেখে তৌসিফ দরজা আটকাল। রুমে হিটার আছে, তবে অফ করা। তৌসিফ তাড়াতাড়ি তা অন করল। গতরাত থেকে তাপমাত্রা শুধু কমছে। এগিয়ে এসে গায়ের জ্যাকেট খুলে বিছানায় উঠে গেল। এক টানে বুকে নিল পৌষকে। আজব, আজ পৌষ কাঁদছে না। তৌসিফ ওকে শক্ত করে জড়িয়ে রাখল। বুকে নিয়ে মোটা কম্বলে ঢাকল। পৌষ পুরো শরীর জমে আছে। তৌসিফ দেখল ওর নামটা ঠান্ডা হয়ে আছে। ও জানে একটু ঠান্ডাই নাক ব্যথা করে পৌষ। তাড়াতাড়ি মাথাসহ ঢেকে নিল। তৌসিফে শ্বাস প্রশ্বাসে শীঘ্রই উষ্ণ হল হাওয়া। পৌষ আরাম পেল। তৌসিফ ওর কপালে সময় নিয়ে চুমু দিল। ফাটা ঠোঁটজোড়ায় আঙুল বুলালো বেশ কিছুক্ষণ। পৌষ ফ্যাচফ্যাচ করে বলল, বাড়ি যাব না? যাব। ও। তৌসিফ ওদের মাথা বের করে। পৌষকে ধরে বসিয়ে ড্রয়ার থেকে ফোন বের করে কল লাগায় খাবার দিয়ে যেতে। মিনিট 5-এর মাঝেই হাজির হলো খাবার। পৌষ চুপচাপ খেল। ওর ক্ষুধা লেগেছে। তৌসিফ নিজেও গোসল সেরে এসে পাশে বসে খেল। নিজ হাতে পৌষ মুখটা মুছে দিয়ে বলল, এখন শুনবে? শুনব। গতরাতে তৌসিফ ঠান্ডা মাথায় পৌষকে বলেছিল সে প্রতিটি প্রশ্নের উত্তর দিবে পৌষকে। পিয়াসী এবং ওর গল্প যা আজও অজানা তা জানাবে তৌসিফ। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। পৌষ মেনে নিয়েছে। সে ধৈর্য ধরেছে। গোত্রাতের আদরটুকুও স্বাচ্ছন্দ্যে নিয়েছে। পৌষ মতো মেয়েরা মানুষ চিনে। পৌষ এতটুকু তো জানে তৌসিফ তাকে অবহেলা করবে না। সে ভালোবাসা চিনে। ভালোবাসার ধরনও চিনে। যেই পৌষ জন্য আজ পর্যন্ত তেমন কেউ ব্যস্ত হয়নি, সেই পৌষ জন্য তৌসিফ সবসময় দুই হাত বাড়িয়ে রেখেছে। একদিনের আসা প্রশ্নের মুখে পৌষ এতদিনের ভালোবাসা ভুলবে না। তার দ্বারা সম্ভব না। তৌসিফ পৌষ অল্প লাল হওয়া গালে হাত বুলাল। জিজ্ঞেস করল, ব্যথা আছে? না। আচ্ছা, আমি বলছি, তবে তার আগে ওয়াদা করো আমাকে আর ভুল বুঝবে না পৌষরাত। এই প্রথম কৈফিয়ত দিচ্ছি কাউকে আমি।
এমন কাজের কৈফিয়ত যার প্রয়োজন আমার জীবনে নেই, না আছে গুরুত্ব। কৈফিয়ত দিয়ে যদি সবটা সুন্দর হয় তাহলে দিতে মন্দ কি? এত ভালোবাসা আজ পর্যন্ত কাউকে বসিনি, না হয় কৈফিয়তে প্রশ্নই উঠত না। তৌসিফ একটু থামল, পৌষ হাত দুটো ধরে বলা শুরু করল। আমার পিঠে কালো দাগ দেখে একদিন তুমি জিজ্ঞেস করেছিলে ওটা কিসের দাগ। পায়েও দাগ দেখেছ? হ্যাঁ। পিউ সাথে ডিভোর্সে পর এক রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্লাড রেয়ার হওয়ায় পাওয়া যায়নি। সেদিন আমাকে কোক্ত দিয়েছিল সোহা। ওর সাথে তের কোন সম্পর্ক আমার নেই, তবুও ও আমাকে সেদিন যেই উপকার করেছিল তার বৈদলতে আজ আমি এখানে বসে আছি। 5 মাস হাঁটতে পারিনি, বাসায় ছিলাম। সোহা আমাকে সাহায্য করেছে বিভিন্নভাবে। কথা শেষ হওয়ার মাঝে পৌষ প্রশ্ন করে, কেমন সাহায্য? এই তো বউ বলে কথা। বলুন ঠিকঠাক। বিজনেসের কাজে সাহায্য করেছে। সেই সুবাদে 2-1 ঘন্টা রুমে থাকা হতো ওর। কাজের লোকরা ভাবিদের কানে এসব কথা দিল। তারা তিলকে তাল বানিয়ে ছাড়ালো সোহা সাথে আমার অবৈধ সম্পর্ক। কেউ কেউ বলতো আমি ওকে বিয়ে করে নিয়েছি, কেউ বলতো কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। ওপর ওয়ালার কসম কেটে বলছি, আমার সামনে আজ পর্যন্ত কেউ এই কথা বলেনি। যদি বলতো হয়তো উত্তর আমি দিতাম ভিন্নভাবে। ঘরের শোকরো বিভীষক। আমার 2 ভাবি ছড়িয়েছে এই কথা। সোহা ওই উপকারের বিনিময়ে আমি কখনোই ওকে তেমন কিছু বলতাম না, উল্টো আমার জন্য একটা মেয়ের চরিত্র খারাপ হয়েছে সকলের দৃষ্টিতে। শেষ সময়ে হয়তো ও খারাপ করতে চেয়েছে, তাই সেই নিম্ন মধ্যবিত্ত ঘরে ওকে পাঠিয়েছি আমি। সেখানে ও বুঝবে জীবন কোথায় ছিল ওর। তবে হ্যাঁ, মেহেদী ভালো ছেলে তার নিশ্চয়তা আমি দিচ্ছি। আমি ওর খারাপ করিনি। যেই লোভ ও করেছে সেই কিছু সম্পত্তি ওকে দিয়েছি। দম আটকে পৌষ প্রশ্ন করে, পিয়াসী কেন বলল সোহা কথা? আমি কি জানি? মানে? এটা পিউ জানে। পিউ থাকাকালীন সোহা খুব কম আমাদের সাথে ছিল, বেশিরভাগ গ্রামে ছিল। আর ওর সাথে পিউ সম্পর্ক ভালো ছিল। আমি আন্দাজে বলতে পারি, হয়তো তোমাকে নাড়া দিতেই ও সোহাকে টেনেছে। কিভাবে জানল? তৌসিফ বিরক্ত হল, বলল, হাউ ক্যান আই নো? পরক্ষণেই বলল, বড় ভাবি বলতে পারে। উনি কেন বলবে? বড় ভাবির সৎ বোন পিউ। কি? এক প্রকার চিৎকার করে উঠল পৌষ। তৌসিফ হাসল, বলল, জীবন রহস্যে ঘেরা পৌষরাত। যত গভীরে ঢুকবে তত অতলে হারাবে। ও কেন বলল ভিন্ন নারী সঙ্গী? ডিভোর্সের পর চিল ছিলাম, পিউ এক বিদেশি ছেলের সঙ্গে ভেগেছিল। আমার মুখে কালি দিয়ে ও পালিয়েছিল। ক্লবে যাতায়াত বেড়েছিল। তবে আমার বুকে হাত রেখে বলছি পৌষরাত, দ্বিতীয় নারী আমার জীবনে তুমি। পিউ পর তুমি বাদে কাউকে গভীরভাবে স্পর্শ করিনি। হালকাভাবে করেছেন? হু। কিভাবে? ওই হাত ধরা পর্যন্ত। লুইচ্চামি তো ছাড়লেন না। ওহো পৌষরাত। একবার ধরেছিলাম ভুলে, বন্ধুদের পাল্লায় পড়ে। তবে ওই হাতই ধরেছিলাম। কিসিমিশি হয়নি। পৌষ চুপ রইল। ভেতরে খুব সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। ও জানে, তবুও কেন জানি তৌসিফ আগে কারো ছিল তা আজ মানতে কষ্ট হচ্ছে। তৌসিফ পৌষ গালে চুমু দিয়ে বলল, এটার জন্য আমি খুব করে মাফ চাইছি। আচ্ছা, যেদিন আমরা এখানে আসব সেদিন হেডলাইনে দেখলাম আপনার উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হয়েছে, তাহলে কাল রাতে আপনি মামলার কথা বললেন ফোনে কেন? তৌসিফ মৃদু হাসল, বলল, ওই যে বলেছিলাম না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আমি ভেবেছিলাম রাজনৈতিক কোন কারণে আমার জাহাজে মাদকাদ্রব্য চালান করা হয়েছে, কিন্তু না, সেই কাজ করেছিল পিউ বর্তমান জামাই। পিউ নামে আমি কিছু সম্পদ লিখে দিয়েছিলাম। যা ও ভেগে যেতেই সরিয়ে ফেলেছি। তার মধ্যে জাহাজেরও কিছু ছিল। ও সেটা হাতিয়ে নিতেই ওই চাল চেলেছিল। দেশে এর বিচার সম্ভব না, তাই একই সাথে হানিমুন আর কোর্টের কাজ সামাল দিতে এখানে আসা।
কাল থেকে আজ পর্যন্ত পিউ স্বামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে এলাম। এত দেরি হলো কারণ আবহাওয়ার কারণে রাস্তা বন্ধ ছিল। ও জানতো আমি এজন্যই এসেছি, তাই শেষ সুযোগে সংসার ভাঙতে তোমাকে টার্গেট করেছিল আর ও সফল হয়েছে। পৌষরাত 2 মিনিটে তুমি বিশ্বাস ভেঙে ফেললে। পৌষ অবাক হয়ে বলল, গতরাত থেকে ভাবছিলাম আপনি আমাকে কুকুর বলেছেন। তৌসিফ কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মাথা গেছে তোমার? এইখানে শুধু আমি ছাড় দিয়েছিলাম বলে পিউ এত বার বাড়তে পেরেছে, না হয় এতদিন থালা হাতে ভিক্ষা করত। এখন কোর্টের চক্কর কাটবে কয়েক বছর। তোমার মাথা এতদিকে চলে, এই দিকে চলল না। পৌষ নিজের ভুল সরাসরি ঢাকতে চাইল। হুড়মুড় করে বলে উঠল, সব বুঝলাম, কিন্তু এখনো ওইকে পিউ পিউ করছেন কেন? লজ্জা করে না? তৌসিফ বিরক্ত হল। বলল, ও আমার ক্লাসমেট ছিল পৌষরাত। ওকে আমরা কেউই কখনো পিয়াসী ডাকিনি, সবাই পিয়া অথবা পিউ ডেকেছি। পৌষ সকল প্রশ্নের উত্তর পেয়ে চুপ হয়ে গেল। তৌসিফ ওকে কাছে টানল, নিজের কোলে বসিয়ে কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করল, গতরাতে বেশি কষ্ট পেয়েছিলে? হু। এখন কমল? হু। আদরে ব্যথা বেশি ছিল? একটু একটু। এখন ঠিক আছো? একটু একটু। আমি কাছে না থাকলে এমন দেবদাসী হয়ে যাও কেন পৌষরাত? আমাকে জ্বালাও কেন? তখন এভাবে কেন বসেছিল? তোমাকে দেখে আমার কেমন লেগেছে বলো তো? আমার তো ভেতর জ্বলে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার তো আপনি ছাড়া কেউ নেই। যদি কেউ হয়, কেন আপনি ছেড়ে দিবেন আমাকে? জানে রে দিব তবুও ছাড়ব না। তাহলে? তাহলে বুঝাচ্ছি তোমাকে। একটুও না, দামড়া ব্যাটা। আমি রে যাব। ছাড়ুন। পৌষ কথায় তৌসিফ হেসে ফেলল। আলগোছে ওকে বুকে আগলে নিল। ও জানে পৌষ ওকে ছাড়বে না। সেই রাস্তা তৌসিফ রাখেনি। তাদের বিবাহ নামায় এটা লিখা ছিল। পৌষ স্বেচ্ছায় কোনোদিনই তৌসিফকে তালাক দিতে পারবে না। হয়তো পৌষ জানে না, কিন্তু তৌসিফ সহ বাকিরা জানে। তবুও কেন জানি তৌসিফ একটু 19-20 হলেই হয় পায়। পৌষকে হারানোর ভয়। পৌষ আস্তে করে বলল, দেশে কবে যাব? আর কিছুদিন থাকি। একদিনও থাকতে চাই না। কারণ? আমি ভয় পাই। কিসে? আপনাকে হারানোর ভয় হয় আমার। যদি এখানে হারিয়ে ফেলি? তৌসিফ পৌষ গালটায় আদর দিল। চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বলল, খুব সরি। আমিও। তোমার আর প্রশ্ন আছে? আপাতত নেই। বলেই পৌষ হাসল। সে ভালোবাসে এই পুরুষটাকে। বয়সে বড় মানুষটাকে দেখলেই এখন প্রেম প্রেম লাগে। তৌসিফ নামটাই তার কাছে এখন আস্ত এক ভালোবাসা। এই কাজটা আপনি কেন করলেন মেহেদী? আমাকে কোন দায় ফেলতে চাইছেন আপনি? আর কত মাফ চাইব আমি? আমি কি এত বড় ভুল করলাম যার মাফ নেই? সোহা একনাগারে বলল কথাগুলো। তার বুকটা ওঠা নামা করছে। মেহেদী বাসা পাল্টাতে চাইছে। নতুন বছরে নাকি নতুন বাসায় উঠবে। সোহা তখন থেকেই নানানভাবে ওকে নিষেধ করছে, কিন্তু মেহেদী শুনতে নারাজ। ও কিছুতেই শুনছে না। অগত্যা সোহা তাকে প্রশ্ন ছুড়ে। মেহেদী বরাবরই শান্ত। আজও শান্তভাবে সোহা হাত দুটো নিজের হাতের মাঝে নিল। ঠান্ডায় জমে আছে তা। মেহেদী ওর কপালে চুমু খেয়ে বলল, আমি নিজের সাথে ওয়াদা করেছি সোহা, যেই পর্যন্ত আমার সন্তানকে ভালো রাখতে না পারব ওই পর্যন্ত তাকে ছুঁয়ে দেখব না। আমি ওকে ছুঁতে চাই সোহা। তুমি আমাকে সেদিন চোখে আঙুল দিয়ে দেখিয়েছ আমার অসহায়ত্ব। সেদিন আমার এত বছরে প্রথম মনে হয়েছিল আমি গরিব। আমরা কখনো না খেয়ে থাকিনি সোহা। সবই তো আছে, শুধু উচ্চ বিলাসিতা নেই। আমি জানতামই না গরিবদের বাবা হতে নেই। একদমই জানতাম না। আমি তো ভাবতাম গরিবরাও বাবা হয়, যেমন আমার বাবা। গরিব আমি যেভাবেই হোক টাকা কামাব সোহা। যতদিন আমার শরীরে বল আছে ততদিন আমি কাজ করব,
আমার সন্তানকে আমি ভালো রাখতে চাই সোহা। সোহা মেহেদি হাত ছাড়িয়ে ধীরে ধীরে ওর পায়ের কাছে বসল। 2 পা চেপে ধরে বলল, আমাকে কি মাফ করা যায় না? পা ছাড়ো সোহা। উঠো। বলুন, মাফ করা যায় না? তুমি ভুল করনি। মেহেদি, আমার ভুলের শাস্তিটা এত বড় কেন হচ্ছে? আপনি কি বুঝতে? কাকুতি করা সোহা শরীর টলতে লাগল। মেহেদি ওকে পা ছাড়তে বললেও সোহা ছাড়ছে না। ও ধীরে ধীরে ঢলে পড়ে। মেহেদি ঘাবড়ে গেল। তাড়াতাড়ি বসে সোহাকে কোলে তুলল। জোরে ওর মাকে ডাক দিতেই তিনি দৌড়ে এলেন। সোহাকে দেখে চমকালেন প্রচুর। তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিল সোহাকে। মেহেদি অস্থির হয়ে বলল, মা, মা ওর কি হলো? ডাক্তার ডাক। তাড়াতাড়ি যা। মেহেদি যায় না। ও সোহাকে কোলে তুলতেই ওর মা ধমকে ওঠে। মেহেদি ভরা চোখে তাকিয়ে বলে, হসপিটালে নিতে হবে আম্মু। রাখো ওকে। এখন এসব স্বাভাবিক। ফার্মেসি থেকে ডাক্তার ডাক শুধু। অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে সোহা। ডাক্তার শুধু বিশ্রাম করতে বলেই বিদায় নিয়েছে। মেহেদি মা ওর পাশে বসে গরম ভাত খাওয়ালেন। সোহা চুপচাপ খেয়েছে। পাশেই মেহেদি মাথা নিচু করে বসা। ওর মা বুঝলেন স্বামী স্ত্রী মাঝে দ্বন্দ্ব চলছে। কারণ তিনি জিজ্ঞেস করলেন না, শুধু যাওয়ার সময় বললেন, মেহেদি, বাইরে আয়। দুধ গরম করে দেই সোহা জন্য। চুপচাপ মায়ের পিছু গেল মেহেদি। সোহা তখন পেটে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস যাতে না আসে তাই বন্ধ করা। সোহা মন চাইল জানালা খুলে দিতে, একটু ঠান্ডা বাতাস গায়ে মাখতে। মেহেদি মা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই কি ঝগড়া করেছিস সোহা সাথে? জ্ঞান কেন হারালো মেহেদি? দেখ, এই সময় মেয়েদের মন এমনিতেই ভালো থাকে না। ওর সাথে সময় কাটাবি কি উল্টো তুই রাতভর বাইরে থাকছিস? সময় থাকতে মূল্য দে মেহেদি, না হয় পস্তাবি। মাথা নিচু করে কথাগুলো শুনে মেহেদি চলে গেল। সোহা পাশে দুধ রেখে দরজা আটকে এলো মেহেদি। দুজন চুপচাপ। মেহেদিই বলল, দুধটা খেয়ে নিতে। ভালো লাগছে না। খেতে হবে। কিছুক্ষণ নীরব থেকে সোহা বলল, আপনি কি বের হবেন? মেহেদি মাথা তুলে তাকাল। বলল, তুমি কি চাও? না। তাহলে যাচ্ছি না। আমাকে বুকে নিবেন মেহেদি? হু। মেহেদি পা তুলে কম্বলের নিচে ঢুকে গেল। বুকে টেনে নিল সোহাকে। সোহা অল্প স্বরে কেঁদে ফেলল। মেহেদি সোহা কাঁধে মুখ গুজে কেঁদে ফেলল। সে সুখে থাকতে চায়। ছোট্ট একটা কুড়ে ঘরই যথেষ্ট সুখে থাকতে। পৌষ আর কিছুতেই এখানে থাকবে না। তৌসিফ এত বুঝালো, কিন্তু না, ওর দফা এবং দাবি একটাই, আর সেটা হলো অস্ট্রেলিয়া ত্যাগ। যে করেই হোক সুন্দর এই দেশটায় ও থাকবে না। তৌসিফ 2 দিনের সময় চাইল, কিন্তু পৌষ তাতেও নানানভাবে জ্বালাতন করছে। ওর নাকি এখানে গা চুলকাচ্ছে। তৌফিক হতাশ চোখে তাকালো। পৌষ তখন ইচ্ছে করে গলা চুলকাচ্ছে। তৌসিফ কফির মগে চুমুক দিয়ে বলল, চামড়া উঠে যাবে। কি শুরু করলে? সত্যি বলছি চুলকাচ্ছে। এখানে থাকা যাবে না। হোটেল বদলাই তাহলে। দেশ বদলান। আগামীকাল লাস্ট একটা হেয়ারিং আছে। থাকাটা একটু জরুরি, হানি, না হয় তোমার কথাই শুনতাম। পৌষ বুঝে গেল ডাল এখানে গলবে না। ইচ্ছে করে চুলকে গলাটা লাল বানালো ও। তৌসিফ মগটা সাইড টেবিলে রেখে বিছানায় উঠল। নিজের ঠান্ডা হাতটা পৌষ গালে রাখতেই ও তাড়া হল। সরে গিয়ে বলল, ঠান্ডা। তৌসিফ বাঁকা হাসে। তার চোখে দুষ্টামি। পৌষকে টেনে নিজের একদম কাছে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে খুব ধীরে সে থুতনিতে ঠোঁট রাখল। চাপ দাড়ির স্পর্শে কাতর হয় পৌষ। তৌসিফ অতি যত্নে গলায় দীর্ঘ শ্বাস ফেলে। উষ্ণতায় চারপাশ ভরে ওঠে। পৌষ তৌসিফে কাঁধ আঁকড়ে ধরে বলে, কি করেন? তৌসিফ যথেষ্ট থেকেও চালাক পুরুষ। সে উত্তর করল না, বরং পৌষ পিঠটা নিজের বুকে লাগাল। পেছনে থেকে গলায় আদর দিতেই পৌষ খেয়ে হারিয়ে ফেলল।
বরাবরের মতো এবারও তৌসিফ তাকে ঘায়েল করে ছেড়ে দিল। ঠিক মাঝ সমুদ্রে পৌষকেই হারিয়ে ফেলল। ঘুরে বসে তৌসিফে দুই গালে নিজের হাত রেখে যথারীতি গালে ঠোঁটে চুমু খেল। তৌসিফ আদর নিতে তখন ব্যস্ত। পৌষ হাপিস নয়নে তাকাতেই তৌসিফ তার হৃদকম্পন জাগানো হাসিটা উপহার দিল। পৌষ লজ্জা পেল। তৌসিফ উঠে পড়ে তখন লেগেছে বউয়ের লজ্জা ভাঙাতে। অতি যত্নে, খুব নীরবে, ফেরি টেইলের মতো খুবই রোমান্টিক এক রাত কাটল তাদের। আজ তৌসিফ ছিল বেপরোয়া। তার আদর সামলাতে গিয়ে বড়ই ক্লান্ত আজ পৌষ। চোখ বুজে এখনো ঠাই শুয়ে আছে। ঠান্ডার এই শীতের রাতে প্রিয় পুরুষের বুকে ঘুমানো আসলে একটা ফ্যান্টাসি। প্রতিটা নারী এটা অনুভব করতে চায়। আস্ত একটা মানুষে উষ্ণতা নিছক কম নয়। একটি দেহের ভাঁজে আরেকটি দেহ যখন লুকিয়ে পড়ে তখন কিন্তু মুহূর্তটা কাটানো কঠিন। শীতের রাতে এই ইচ্ছে আকাঙ্ক্ষা যেন বৃদ্ধি পায়। পৌষ আরামে ঘুমিয়ে ওঠে। তৌসিফ ওর মাথায় চুমু খায়। দৃষ্টি তার সম্মুখে। কাচের জানালা ভেদ করে বাইরে ঝলমলে দৃশ্য নজর কাটছে তার, কিন্তু বুকে থাকা এই সুখের দলা যেন তার সকল ইচ্ছে ত্যাগ করাতে বাধ্য করে। মন চায় এখানেই সমাধি হোক, প্রিয় মানুষটার বুকে। আমিও চলি? এই নিয়ে তৃতীয়বার প্রশ্নটা করল পৌষ। তৌসিফকে তৈরি হতে দেখেই ওর সাথে যেতে চাইছে। তৌসিফ বুঝল বউ তাকে একা ছাড়তে চাইছে না। পৌষ মন পড়া শিখেছে তৌসিফ বহু আগে। ওর ভাবনা পিয়াসী। ওর সাথে তৌসিফে দেখা হোক সেটা কিছুতেই মানতে নারাজ পৌষ। না চাইতেও তৌসিফ বলল, কানটুপি পরে নাও পৌষরাত। পৌষ মুখটা চকচক করে উঠল। খাট থেকে এক লাফে নেমে তৌসিফকে জড়িয়ে ধরল। তৌসিফ আগলে নেয়। কপালে চুমু দিয়ে বলে, লাফিও না হানি, ঠিক আছি আমি। হাসিমুখে জানায় পৌষ। তৌসিফ তবুও ভরসা পায় না। ওর আয়োডিনের ঔষধ চললেও ওর দুর্বলতা তৌসিফ টের পায়। হয়তো চঞ্চলতার ভিড়ে কেউ টের পাবে না, কিন্তু তৌসিফে চোখেও ফাঁকি দিতে পারবে না। ওদের গাড়ি থামল কোর্টের সামনে। পৌষ বেশ অবাক হল। কোথায় ওদের কোর্টের সামনে তো এমন দৃশ্য থাকে না। কত সুন্দর নীরব একটা জায়গা। কোন কালো পোশাক পরা লোক নেই। ওরা ভেতরে যেতে অবশ্য পৌষ কালো পোশাকের লোক দেখল। তৌসিফ এক হাতে পৌষকে ধরে আরেক হাতে কিছু পেপার সাইন করল। তারা বেশ কিছুক্ষণ কথা বলল। আগামাথা ততটা পৌষ বুঝে না। হঠাৎ পিয়াসী উপস্থিত হল সেখানে। বড় বড় চোখে তাকিয়ে এক চোখ ঘুরানি দিল পৌষ। পিয়াসী অবাক হল, এই মেয়ে একটা বদর, তা বুঝতে দেরি হল না। পিয়াসী নরম স্বরে বলল, তৌসিফ ওর শাস্তিটা একটু কমাতে চেষ্টা। প্রশ্নই উঠে না। আমাকে তুমি খুব ভালো করে চিনো। ঠিক ততটা ভালো করে চিনো যতটা চিনলে এটা জানো যে শাস্তি কমাব না আমি। সোর সময় অপচয় করো না এখানে। উঠে যেতে নিলেই তৌসিফে হাত ধরে পিয়াসী। তড়িৎ বেগে খামচে ধরে পৌষর হাত। ব্যাপারটা ঘটল কারেন্টের গতিতে। পিয়াসী আর্তনাদ করে উঠে। তৌসিফ দেখল পৌষ আরেক হাত বাড়াচ্ছে। চট করে বুঝে নিল ও চুল টেনে ধরবে। পেছনে থেকে ওর কোমর চেপে সরাল তৌসিফ। পৌষ তবুও হাত ছাড়ল না। পিয়াসী নিজের আরেক হাত দিয়ে পৌষ বাহু শক্ত করে ধরে ছাড়াচ্ছে। উকিলটা অবাক হয়ে আছে। তৌসিফ এবার ধমক দিল, ওর হাত ছাড়ো পৌষরাত। ছাড় না। ওর সাহস কত আমার জামাই হাত ধরে। তোর হাত ভেঙে আরেক হাতে ধরিয়ে দিব, চিনিস আমাকে? পৌষরাত হক আমি। বহু কষ্টে হাত ছাড়াল তৌসিফ। পিয়াসী দেখল ওর হাতের অবস্থা খারাপ করে ফেলেছে এই মেয়ে। তৌসিফ পৌষকে নিজের সাথে জাপটে রেখে বলল, পিয়াসী, দূরে থাকার চেষ্টা করো। তোমার কৃতকর্ম তোমাকে আজ এখানে এনেছে। স্টে এওয়ে। তৌসিফ পৌষকে নিয়ে চলে গেল। পিয়াসী সেদিকে তাকিয়ে রইল। এই তৌসিফ তার ছিল। তার কথায় চলত এই তৌসিফ। পিয়াসী হারিয়েছে। স্বেচ্ছায় সবটা হারিয়েছে। গাড়িতে চুপচাপ দুজন। পৌষ ভীতু দৃষ্টিতে তাকালো একবার।
এক হাত বাড়িয়ে তৌসিফে হাতে রাখতেই তা সরিয়ে দেয় ও। পৌষ মনে মনে রাগ হয়, রাগী কণ্ঠে বলে, কি প্রাক্তনকে খামচি দেয়ায় রাগ হল বুঝি? তৌসিফ শান্ত দৃষ্টিতে তাকাতেই দাঁত বের করে হাসে পৌষ। ডাকে কণ্ঠ খাদে নামিয়ে, এই মামাতো ভাই। আচমকা গাড়ি ব্রেক কষল। হুমড়ি খেয়ে পড়তে নিয়েও বেঁচে গেল পৌষ। তৌসিফ ওর সিট বেল্ট খুলে নিজের কোলে টেনে বসাল। পৌষ হাত কাছে নিয়ে বলল, এটার দরকার ছিল? ব্যথা পাইনি। হ্যাঁ, আমি তো কানা। পিয়াসী শক্ত করে ধরে ছাড়াতে গিয়ে নিজের নখ বিধিয়ে দিয়েছে পৌষ হাতে। তৌসিফে শক্ত হওয়া চোয়ালে পৌষ চুমু দিল। বলল, এই জামাই, সতীন আমাকে খামচি দিয়েছে। বলেই খিটমিট করে হাসতে লাগল পৌষ। তৌসিফ হেসে ফেলল। এই মেয়ে এত পাজি কেন? তৌসিফ ওর চুলের পেছনে হাত দিয়ে মুখোমুখি করল। ফিসফিস করে বলল, সারাটা হানিমুন আদর খেলে তবুও মামাতো ভাই লাগে আমাকে।